ফেসবুকের ইউজ করা লাগতে পারে। তারপরে হচ্ছে যে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা সবকিছু জানবো যে যাতে কত ভাবে হচ্ছে গিয়ে কাজ করা যায়, যতটা হচ্ছে পেইড ভার্সনে কাজ না করে যতটা সম্ভব আমরা নিজেরা আমাদের স্কিলটাকে সেল করার চেষ্টা করব। তারপরেও দেখা যায় অনেক সময় আসলে হয়ে ওঠে না। আগে হয়তো বা দেখা যায় যেদিকে অনেক কিছুই ফ্রি একটা ছিল, দেখাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাদের প্রিমিয়াম উপর করা লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা আজকে যা দেখার কথা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা, আমরা এর আগে অনেকবারই বলেছি যে আসলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা একটা বড় সুবিধা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে আমাদের যে টার্গেট অডিয়েন্স সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, সেটা নিয়ে দেখবো যে আসলে কিভাবে আমরা আসলে টার্গেট অডিয়েন্সটাকে দেখতে পারি, বা হচ্ছে টার্গেট টপিক সেটাকে রিসার্চ করতে পারি। টার্গেট অডিয়েন্স রিসার্চ করতে পারি বলতে দেখা যাচ্ছে যে আমরা যে অথবা আপনি যে অডিয়েন্স এর দিকে আপনার ওয়েবসাইট হোক যেটাই হোক, ব্লগ হোক বা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে মনে করেন যে হচ্ছে গিয়ে প্রোডাক্ট দিয়েছেন বা কোনো কন্টেন্ট দিয়েছেন যেটা আপনি স্প্রেড করতে চাচ্ছেন, সেখানে হচ্ছে গিয়ে মানুষ কীভাবে এনগেজ হচ্ছে সেটা নিয়ে আমরা একটু দেখব। এখন 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 আচ্ছা, এর আগের দিন তো ব্যাকগ্রাউন্ড একটা বাতাসের শোষ শব্দ এসেছে না? আজকে কি তার থেকে বেশি আসতেছে? আচ্ছা তাহলে চেঞ্জ করি। হ্যাঁ এখন ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে। আমাদের এই টার্গেট যে অডিয়েন্স এটা রিসার্চ করার জন্য একটা টুল হচ্ছে গিয়ে ফেসবুকের হচ্ছে গিয়ে একটা অডিয়েন্স অপশন আছে ফেসবুক পেজে, সেখানে এই অপশনটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের অডিয়েন্সটাকে, যে আমাদের টার্গেট, সেই টার্গেট অডিয়েন্স কিভাবে এঙ্গেজ হচ্ছে সেটা বুঝতে পারবো। সেজন্য আমরা একটু যাই, যাদের হয়তো বা পেজ আছে তারা জানবেন। আমরা পেজ দেখব, আমরা এখন একটা পেজে যাই যে আসলে আমাদের যে
টার্গেট যে অডিয়েন্স সেটা আসলে আমরা কিভাবে দেখতে পারি, ঠিক আছে? টার্গেট অডিয়েন্স বলতে তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আপনি যেই হচ্ছে কি, মনে করেন যে আপনি শুধু ঢাকায় সেল করবেন বা শুধু ইউএসএ তে সেল করবেন, ঠিক আছে? সেখানে হচ্ছে টার্গেট করে আপনারা যেই অ্যাড প্রমোশন করবেন বা আপনাদের পেজে ইউএসএ তো বলেন আর যেখানেই বলেন, আপনারা যে টার্গেট অডিয়েন্স অনুযায়ী টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন করবেন বা হচ্ছে ফ্রি আপনার যে অডিয়েন্স গুলো এঙ্গেজ হবে সেগুলো সম্পর্কে বিস্তারিত যেই তথ্যগুলো আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে ফেসবুক পেজের একটা টুলস আছে, সেখানে এটার নাম হচ্ছে গিয়ে ইনসাইট। এটা হচ্ছে একটি ফেসবুক পেজ, ঠিক আছে, যেটার নাম নিবিশা অনলাইনের বিডি, ঠিক আছে? এটার দেখবেন এখানে বেশ কিছু অপশন আছে, পেজ, অ্যাড সেন্টার, ইনবক্স, এরপরে এইখানে দেখবেন একটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে ইনসাইট। এই ইনসাইটে যখন আমরা ক্লিক করব এখানে দেখবেন একটা টোটাল একটা আসলে ইন্টারফেস চলে এসেছে। ইন্টারফেসের এখানে এর পাশে দেখবেন যে এখানে আছে ওভারভিউ, অ্যাডস, ফলোয়ার, লাইকস, রিচ, পেজ ভিউ, পেজ প্রিভিউ, অ্যাকশন অন পেজ, পোস্ট, ইভেন্টস, ঠিক আছে? ভিডিওস, স্টোরিজ, পিপল, মেসেজ। এখন এখানে দেখেন এখানে যা আছে যে পেজ সামারি লাস্ট 7 days, লাস্ট 7 days এর হচ্ছে কি আপনার পেজ সামারিটা ওরা দিয়েছে। অথবা আমি এখানে ক্লিক করে দিলাম যে লাস্ট 80 days, এখানে দেখেন লাস্ট 7 days এ ক্লিক করলে পরে দেখা যাচ্ছে যে আমার এখানে যে নাম্বারগুলো এগুলো অনেক কম দেখাচ্ছে। আর হচ্ছে লাস্ট 80 days এর রিপোর্টটা যদি আমি দেখি যে আসলে আমার যে পেজ বানিয়েছি সেখানে যে অডিয়েন্স ইন্টারঅ্যাক্ট হয়েছে। আচ্ছা, যাদের পেজ আছে তারা কি এই ইনসাইট ব্যাপারটা তো জানে না নরমালি? কারো কি পেজ আছে এখানে? আচ্ছা, আপনার আছে। আচ্ছা, আমরা যাদের পেজ নাই তারা পরবর্তী ক্লাসে আমরা পেজ দেখব, কিন্তু এখন এটা একটু আমরা দেখে নেই যে আসলে অডিয়েন্স যে ইন্টারাকশন হচ্ছে, যে এতদিন এত কথা বললাম যে টার্গেট কাস্টমার বোঝা যায়, টার্গেট কাস্টমার দেখা যায়, টার্গেট কাস্টমার অনুযায়ী আপনি আপনার কন্টেন্ট তৈরি করতে পারবেন বা আপনার প্রোডাক্টটাকে শো করাতে পারবেন, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই যে কিভাবে দেখবো যে আমার টার্গেট অডিয়েন্স কিভাবে কাজ করছে, ঠিক আছে? এই যে ফেসবুক, আচ্ছা, যে বললেন কি জানি ইব্রাহিম ভাই, ঠিক আছে ইব্রাহিম ভাই, তাহলে আপনি আপনার পেজটাতে যান, পেজটাও ওপেন করবেন, আপনার পেজটাতেও আপনি দেখতে থাকেন, ঠিক আছে? আর আপনাদের আপনাদের পরবর্তীতে যদি আরো কিছু জানার লাগে সেক্ষেত্রে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। এই যে এখন যেহেতু ইব্রাহিম ভাইয়ের পেজ আছে, ওনার কাছ থেকেও আপনারা জানতে পারবেন। আমি তো এখন আপনাদেরকে পুরো ডিটেলসটা এখন দেখিয়ে দিব, ঠিক আছে? যে এই যে দেখেন পেজ
অ্যাকশন অন পেজ, ঠিক আছে, তারা যেই আর কি অ্যাকশন গুলো নিয়েছে, ঠিক আছে, এখানে দেখেন অ্যাকশন আপ ডাউন করছে। আর কি অ্যাকশন বলতে হচ্ছে গিয়ে তারা পেজে ঢোকার পরে হয়তো আপনাকে মেসেজ দিয়েছে বা লাইক বা কমেন্টস করেছে, এই ধরনের আর কি অ্যাকশন গুলো আর কি বোঝাচ্ছে। এখানে এখানে এই গেলে পরে দেখবেন যে নাম্বার অফ দ্য ক্লিক অন ইয়ার পেজ, কন্ট্যাক্ট ইনফো, কল টু অ্যাকশন, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে ওই যে কল টু অ্যাকশন বাটন, যেখানে আপনার মেসেজ দিয়েছে এই যে পেজে গেলে দেখবেন কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে, এটা হচ্ছে এটাকে কল টু অ্যাকশন বাটন বলা হয়। এখানে যখন ক্লিক করেছে এটাকে বলা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এখানে ক্লিকের যেই নাম্বার গুলো দেখাচ্ছে সেটাকেই বলা হচ্ছে যে অ্যাকশন অন পেজ। এরপর দেখেন পেজ ভিউ, ঠিক আছে, দ্য নাম্বার অফ দ্য পেজেস প্রোফাইল হ্যাজ বিন ভিউড বাই লগ ইন অ্যান্ড লগ আউট পিপল, ঠিক আছে। আর কি এত সময় বা এতবার মনে করেন যে কেউ একজন আপনার পেজে ঢুকেছে আবার হয়তো বা বের হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে সেই নাম্বারটা। এখানে দেখেন আপ এন্ড ডাউন আছে যে কত তারিখে কত অ্যাকশন নিয়েছে, ঠিক আছে, সেটাও এখানে শো করছে। তারপর পেজ প্রিভিউ, দ্য নাম্বার অফ টাইমস পিপল hovered over your page name or profile picture, see preview your page content। তাহলে কতবার মনে করেন যে আপনার পেজটাতে তারা হচ্ছে গিয়ে ঘুরেছে বা আপনার হচ্ছে গিয়ে পেজটা স্ক্রল করেছে এরকম, ঠিক আছে, পেজটা একবার ঢোকার পরে আবার মনে করেন স্ক্রল করে করে আপনার মনে করেন আপনার পেজটাকে দেখেছে, আপনার পেজের পোস্ট গুলোকে দেখেছে গত 28 দিনে, সেটা হচ্ছে গিয়ে এই নাম্বারটা দেখাচ্ছে। এরপর আসেন দেখা যাচ্ছে যে পেজ লাইক, ঠিক আছে, এখানে দেখেন পেজ লাইকের নাম্বারটা দিয়েছে যে মে 29 থেকে জুন 25 তারিখ পর্যন্ত, ঠিক আছে। পেজ লাইক হয়েছে কয়টা? পেজ লাইক হয়েছে 396। 94% কম্পেয়ার্ড প্রিভিয়াস 80 ডেজ, ঠিক আছে, যেটা হচ্ছে কি গত মাসের তুলনায় সেটা হয়েছে 94%। গত মাসের তুলনায় যদি হয় সেটা 100%, হয়তো বা গত মাসে আরো বেশি হয়েছিল, এই মাসে সেটা 94% হয়েছে। তার মানে এখানে আপনি বুঝতে পারতেছেন যে গত মাসের থেকে এই মাসে আপনার 6% যে পেজ লাইক সেটা কমে গেছে। তার মানে গত মাসে যদি 100 লাইক হয়ে থাকে এই মাসে আপনার হয়েছে 94 লাইক, ঠিক আছে। এই যে আপনি পার্সেন্টেজটা বুঝতে পারতেছেন, তার মানে গত মাসের তুলনায় আপনার এই মাসে হয়তোবা পেজ লাইক কমেছে, তার মানে হচ্ছে আপনার বিজনেসটা একটু প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনাও আস্তে আস্তে কমবে। এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে হচ্ছে গিয়ে দেখেন দুটো, এখানে এই পাশটাতে দেখেন যেটা হচ্ছে গিয়ে এখানে একটা ব্লু লাইন দেখাচ্ছে আর একটা হচ্ছে গিয়ে গ্রিন, এখানেও এই ব্যাপারটা দেখায়। এখন ব্লু যে লাইনটা এটা হচ্ছে গিয়ে যে রেজাল্টটা দিচ্ছে ব্লু কালারের, এই রেজাল্টটা হচ্ছে গিয়ে আপনার অর্গানিক। অর্গানিক বলতে আমি এর আগেও হয়তো আপনাদেরকে বলেছিলাম যে অর্গানিকটা হচ্ছে গিয়ে একদম ফ্রি, যেখানে হচ্ছে আপনার কোনো
কস্ট ছাড়া এখানে আপনি পেইড ক্যাম্পেইন করেননি। পেইড ক্যাম্পেইন ব্যতীত যেই এঙ্গেজমেন্ট গুলো হয়েছে বা পেইড ক্যাম্পেইন ছাড়া যেই লাইক গুলো এসেছে, কোনো অ্যাড ছাড়া বা কোনো টাকা খরচ ছাড়া যেই অর্গানিক এঙ্গেজ গুলো হয়েছে সেটাকে বলা হচ্ছে আর কি কোনো পেইড ভার্সনের কাজ করেনি। সেটা থেকে যেই রেজাল্ট এসেছে সেটাকে বলা হচ্ছে গিয়ে অর্গানিক। আর নিচে এখানে দেখবেন ফ্রম প্রমোশন আর একটা অপশন দেওয়া আছে, যে সবুজ লাইনটা এখানে দেখা যাচ্ছে ওয়ান আর কি হচ্ছে পেইড ভার্সনে আপনার যে খরচটা করেছেন তার থেকে আপনার এঙ্গেজ এসেছে একটি। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি, এই যে দেখা যাচ্ছে এখানে যে পেইড ভার্সনে দেখা যাচ্ছে এখানে বলতেছে যে পেইড ভার্সনে তাদের যেই প্রমোশন চলেছে তাতে রিচ আসি, পোস্ট রিচ আর পোস্ট লাইক এর পার্থক্য কি? পোস্ট লাইকটা হচ্ছে কি, মনে করেন আপনার পোস্টটাতে এতজন মানুষ লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়েছে, এটা হচ্ছে পোস্ট। পোস্ট ব্যাপারটা হচ্ছে গিয়ে নট পেজ, ঠিক আছে, নট পেজ, ঠিক আছে, দিস ইজ দ্য পোস্ট লাইক। ঠিক আছে, পোস্ট লাইক বলতে বোঝাচ্ছে যে এই যে আপনি এখানে এই যে একটা পোস্টটা দিয়েছেন এইটাকে বলা হচ্ছে পেজ। বিভিন্ন ছবি আপলোড করেন না, এখানে হচ্ছে এই যে পোস্টটা দিয়েছে এটাকে বলা হচ্ছে পোস্ট। আর হচ্ছে পেজ লাইকের বিষয়টা আবার আলাদা। ঠিক আছে, এখানে সেটাই বোঝাচ্ছে যে আপনার শুধু পোস্টে যেই রিচটা হয়েছে, আর এটা হচ্ছে পেজ লাইক। আপনার পেজে টোটাল পেজে একটা লাইক দেয়, যে ধরেন এটা হচ্ছে পেজে, এই যে আপনার পেজে এখানে লাইক দিচ্ছে। আর পোস্টে পেজে লাইক দেওয়ার বিষয়টা হচ্ছে এই যে আপনার পেজে লাইক দিচ্ছে লোকজন এখান থেকে, বা আপনারা তো বিভিন্ন পেজে লাইক দিয়ে থাকেন সেটা জানবেন। আর পোস্ট লাইক হচ্ছে শুধু আপনার এই যে এই পোস্টটাতে লাইক দিয়েছে, এই পোস্টটাতে লাইক দিয়েছে। ঠিক আছে, পেজ লাইক আর পোস্ট লাইক এটা দুই জিনিস। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমরা দেখি লাস্ট 28 ডেজ পোস্ট রিচ। এখানে ধরেন পোস্ট রিচ মানে এই পোস্টটাই, এই যে পোস্টগুলো, যে পোস্টগুলো এখানে আছে, এই পোস্টটা শুধু আর কি দেখেছে, মনে করেন দেখেছে, তার সামনে গিয়েছে, কিন্তু কোনো অ্যাকশন সে নেয়নি। ঠিক আছে, কোনো কমেন্টসও করেনি, কোনো লাইকও করেনি, কোনো শেয়ারও করেনি, বাট সে পোস্টটা মনে করেন দেখেছে। আমরা অনেকেই দেখি যে টোটাল মনে করেন পেজটা দেখি, হ্যাঁ, এই যে আমরা পেজটা দেখছি, যে কয়জনের আর কি পোস্টটা আপনার দেখেছে তার যে নাম্বার, সেই নাম্বারটা এখানে দেখা বলা হচ্ছে যে পোস্ট রিচ। এখন আপনাকে আসলে মূলত এই দুইটা ডাটাই হচ্ছে গিয়ে বেশি অ্যানালাইসিস করতে হয়। বেশি অ্যানালাইসিস করে আপনি সেই রেজাল্টটা দেখতে পারেন। ঠিক আছে, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আপনার অ্যাকশনটা নিতে পারবেন। এখানে দেখেন রিচের ক্ষেত্রে অর্গানিক রিচ, আবার এখানে দেখাচ্ছে যে পেইড রিচ। এখানে অ্যাড প্রমোশন করা হয়েছিল, তার কারণে মনে করেন যেখানে 10,000 এখানে টোটাল মনে করেন যে 10,246 পিপল রিচ হয়েছে, 10,246 পিপল রিচ হয়েছে। তার মধ্যে থেকে অর্গানিক হচ্ছে 375, যেটা হচ্ছে নর্মালি মানুষ হচ্ছে আপনার
পোস্ট যারা পেজে থাকে তারা এমনিই দেখেছে, আবার মনে করেন আপনার যে অ্যাডটা প্রমোশন করেছেন বা পেইড ভার্সনে কাজ করেছেন তার ফলে যে নাম্বারটা যেটা আর কি বলছিলাম, এখন ফেসবুক বলেন বা অন্যান্য প্ল্যাটফর্ম গুলো তারা এখন চায় যে আসলে সবাই পেইড ক্যাম্পেইনই করুক, ফ্রি আসলে না করুক, তাদেরকে হচ্ছে যেন তারা হচ্ছে এঙ্গেজ গুলো সেই ক্ষেত্রে কম দেয় এখন খুব অর্গানিক ভাবে, ঠিক আছে, যেটা ফ্রি। পেইড ভার্সনের কারণে এখানে দেখা যাচ্ছে যে 10,000 4 জন মানুষের কাছে রিচ হয়েছে, ঠিক আছে। আপনার যত রিচ বাড়বে তত মনে করেন যে সেল হওয়ার সম্ভাবনা বাড়বে। স্টোরি রিচ, দ্য নাম্বার অফ পিপল হু হ্যাড any stories from your page on their screen broken down total organic promotion. This number is estimated and many not be precise. এটা আসলে মনে করেন যে এটা অর্গানিক ভাবে যেই রিচটা হয়, অনেকে হয়তো বা আপনার পেজের যেই পোস্টটা সেটা হয়তো বা তার স্টোরিতে দিতে পারে, সেটাকে মূলত হচ্ছে গিয়ে অর্গানিক আর কি পেজ স্টোরি বলা হচ্ছে, ঠিক আছে। রিকমেন্ডেশন, নাম্বার অফ টাইম পিপল রিকমেন্ড ইউর পেজ, আর কি অন্য কাউকে জানিয়েছে কিনা, কেউ হয়তো আপনার রিকমেন্ড করতে পারে আপনার পেজের জন্য, সেটাকেই আসলে বলা হচ্ছে যে পেজ রিকমেন্ড। যেটা হচ্ছে যে আপনার পেজ রিভিউ যেটাকে বলে, পেজ রিভিউ যেখানে পেজ ফটো দেখি, এটাতে এখনো কোনো পেজ রিভিউ আসেনি, ঠিক আছে, তাই এখানে নাম্বারটা শো করছে না, ঠিক আছে। আমরা ছিলাম হচ্ছে গিয়ে পেজ রিকমেন্ডেশন, পোস্ট এঙ্গেজমেন্ট, ঠিক আছে। পোস্ট এঙ্গেজমেন্টে দেখা যাচ্ছে যেটা বোঝাচ্ছে যে দ্য নাম্বার অফ টাইমস পিপল এঙ্গেজ উইথ ইয়োর পোস্ট থ্রু রিঅ্যাকশন, কমেন্টস, শেয়ার অ্যান্ড ক্লিক, ঠিক আছে। আর কি যে কতজন মনে করেন যে আপনার হচ্ছে গিয়ে আপনার পোস্টের রিঅ্যাকশন দিয়েছে, কমেন্টস করেছে বা কোনো ক্লিক করেছে বা শেয়ার করেছে, ঠিক আছে, সেই নাম্বারটা হচ্ছে গিয়ে এখানে দেখাচ্ছে, ঠিক আছে, যেটা আসলে এটা দেখা যাচ্ছে সম্পূর্ণ অর্গানিক ভাবেই এসেছে, ঠিক আছে। এবং এখানে 72% কম্পেয়ার্ড টু প্রিভিয়াস 18 ডেজ দেখা যাচ্ছে যে আপনার এখানে গত মাসের থেকে আপ 72%, গত মাসের থেকে মনে করেন 72% পর্যন্ত আপ হয়েছে বা ইনক্রিজ করেছে, ঠিক আছে। এটা হচ্ছে টোটালটা দেখাচ্ছে। এরপর ভিডিওস দেখা যাচ্ছে যেখানে দ্য নাম্বার অফ টাইমস your pages video played or least 3 seconds or for nearly their total length of their shorter than 3 seconds, broken down by total paid and non-paid during single instance of video paying, or we will exclude any time spent replaying video। আর কি আপনার এখানে যদি পেজে কোনো ভিডিও থাকতো সেটাতে মানুষ যে পরিমাণ সময় ব্যয় করতো, যত সেকেন্ড, অ্যাটলিস্ট মিনিমাম 3 সেকেন্ডের উপরে হইতে হবে এই সময়টা, সেটাকেই আসলে দেখা যাচ্ছে বলা যাচ্ছে কোনো একটা সময়ে মনে করেন একটা পিরিয়ডে ঢুকেছে, সে যদি 2 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটা আর ভিউ না করে সেক্ষেত্রে আর এটা নাম্বারটা ইনক্লুড হবে না। আবার দেখা যাচ্ছে 3 সেকেন্ডের বেশি নিয়ে সে সময় নিয়ে আপনার ভিডিওটা দেখলো আপনার পোস্টে,
এই এরপরে যতবার দেখবে বা যতজন দেখছে সেটাকে আসলে ভিডিওসের এখানে আমার এখানে কোনো ভিডিও নেই, সেই সুবাদে এখানে কোনো ভিডিও দেখাচ্ছে না। যদি থাকতো তাহলে এই নাম্বারটা দেখাতো। পেজ ফলোয়ার, পেজ ফলোয়ারটা আমরা দেখি কি, যে পেজ ফলোয়ারটা হচ্ছে দ্য নাম্বার অফ নিউ পিপল হু হ্যাভ followed your page broken down by paid and non-paid. This number is an estimated and may not be precise. পেজ ফলোয়ার হচ্ছে নিউ পিপল। মনে করেন যে অলরেডি 100 পিপল আপনার বা 1 লাখ পিপল আপনার মনে করেন অলরেডি লাইক দিয়ে রেখেছে, কিন্তু পরবর্তীতে আরো মনে করেন যে 50,000 পিপল পেজে লাইক দিল, এই যে ফলো করলো লাইক দেওয়ার ফলে ওই 50,000 পিপলটাকেই বলা হচ্ছে পেজ ফলোয়ার্স নাম্বার। এখানে সেই নাম্বারটা শো করে যারা আগে পেজ লাইক দিয়েছে তাদেরটা বাদ দিয়ে নতুন যারা পেজ লাইক করেছে এই মাসের ভিতরে, গত মাসের আগে মে থেকে 25 জুন পর্যন্ত, ঠিক আছে। এখানে অর্গানিক নাম্বারটা দেখাচ্ছে যে 69 জন অর্গানিক, ঠিক আছে। আর বাকিটা অ্যাড প্রমোশন ছাড়া, অ্যাড প্রমোশনের মাধ্যমে একজন লাইক দিয়েছে। তারপরে এটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস মান্থের থেকে 97% পর্যন্ত আপ হয়েছে, ঠিক আছে, বা ইনক্রিজ করেছে। এখানে দেখাচ্ছে যে ইয়োর মোস্ট রিসেন্ট পোস্টেড, মোস্ট রিসেন্ট যেই পোস্টগুলো আপনি দিয়েছেন তার রেজাল্টগুলো আর কি এখানে দেখা যাচ্ছে, দেখাচ্ছে। আপনারা এটা একটু দেখেন, এরপরে আমি আবার একটু বলছি, ঠিক আছে। অবশ্য আপনাদের দেখে যতটুকু বুঝবেন তার সাথে আমি দেখিয়ে দিই। এখানে দেখেন একটা, দুটা, তিনটা কালার আছে। এখানে দেখা যাচ্ছে এই কালারটাতে বোঝাচ্ছে যে অর্গানিক অথবা পেইড অথবা পোস্ট ক্লিক, এই কালারটা দিয়ে বোঝাচ্ছে যে আসলে পোস্টের ক্লিক, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে যে এখানে অল্প আছে, ঠিক আছে, এনগেজমেন্ট, রিঅ্যাকশন, কমেন্ট, শেয়ার, ঠিক আছে। এরপর এখানে ক্লিক করলে আপনারা সি অল পোস্টেড পোস্ট দেখতে পারবেন। সি অল পোস্টে দেওয়ার ফলে আপনাদের টোটাল যেই পোস্টগুলো সেটার হচ্ছে গিয়ে একটা রিভিউ আর কি এখানে চলে এসেছে, ঠিক আছে। এখানে দেখেন আপনার বিভিন্ন পোস্টের এখানে দেখাচ্ছে যে আসলে পোস্ট 25 তারিখে একটা পোস্ট হয়েছে, সেই পোস্ট আবার 25 তারিখে যে পোস্টটা দিয়েছেন আলাদা আলাদা প্রত্যেকটা পোস্টের যেই নামগুলো সেগুলো দেখাচ্ছে। টাইপ, ঠিক আছে, টাইপ দেখা যাচ্ছে যে ফটো, হয়তো এটা হচ্ছে ফটো, এটাও ফটো, ঠিক আছে, ভিডিও নাই, ঠিক আছে। এখানে ভিডিও হলো ভিডিও দেখাতো, বা হচ্ছে শুধু কন্টেন্ট হলে কন্টেন্ট। এখানে দেখাচ্ছে টাইপ টার্গেটিং, শেয়ার উইথ পাবলিক, ঠিক আছে। তারপর রিচ, এখানে দেখেন রিচ এই পোস্টে দেখাচ্ছে মাত্র হচ্ছে 228 জন, একটা 228 জনই হচ্ছে অর্গানিক ভাবে, এখানে পেইড ভার্সনে কোনো করা হয়নি। এইখানে দেখেন আবার 10,000 রিচের পরে আবার দেখা যাচ্ছে যে আসছে মধ্যে অর্গানিকটা হচ্ছে গিয়ে 546 জন, পেইড ভাবে এসেছে 10,229 জন। আবার এখানে দেখেন অর্গানিক ভাবে এসেছে 222 জন, ঠিক আছে। এখন আপনি এখানে এখানে একটা মজার বিষয় আছে, যদি ধরেন আপনি দেখছেন যে একই ধরনের পোস্টে এখানে আপনার হচ্ছে 42 জন হচ্ছে গিয়ে এঙ্গেজ হয়েছে, আর এখানে আপনি দেখছেন যে এখানে মাত্র 29,000 জন আপনার এঙ্গেজ হয়েছে, কিন্তু পোস্টের ধরন একই। এখানে আসে, ঠিক আছে। তাহলে
তাহলে এরপর আপনি দেখতে পারবেন যে আসলে পোস্ট আপনি কি কি দিয়েছিলেন, আসলে কেন যে মানুষ এটাতে বেশি এঙ্গেজ হলো, আর এই পোস্টে আপনি আসলে কিভাবে দিয়েছিলেন, আবার মানুষ কেন এঙ্গেজ কম হলো, এই জিনিসটা আপনি এখান থেকে কম্পেয়ার করতে পারবেন। ঠিক আছে, হচ্ছে কি আপনি এখানে পেইডের পরিমাণ বেশি দেখে এঙ্গেজ হচ্ছেন, না একই ধরনের পেইড একই করেছেন তারপরেও দেখা যাচ্ছে যে এঙ্গেজ দুই রকম হচ্ছে, সেটা নিয়ে আপনি এই যে এই টুলসটা থেকে এখান থেকে এই কম্পেয়ার গুলো এই নাম্বার গুলো থেকে তখন বুঝতে পারবেন। ঠিক আছে, এঙ্গেজমেন্ট যেটা যে এখানে লেখা আছে রিঅ্যাকশন, কমেন্ট, শেয়ার, উপরেরটা নিচেরটা হচ্ছে গিয়ে কমেন্ট শেয়ার, আর নিচের উপরেরটা হচ্ছে গিয়ে পোস্ট ক্লিক, কতজন আপনার পোস্টে ক্লিক করেছে। ঠিক আছে, এখানে আপনি প্রমোট দেখতে পারবেন যে আসলে কোন পেজটা প্রমোট করেছেন। ঠিক আছে, কোনটা প্রমোট করা হয়নি। ঠিক আছে, এইখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আসলে আপনার পেজটা যে যখন প্রমোশনের ফলে যে রেজাল্টটা আমরা আবার একটু দেখি, যে এখানে দেখতে পাবেন এখানে হচ্ছে প্রমোট ভিউ প্রমোশনটা দেখি আমরা। ঠিক আছে, হ্যাঁ আব্দুল্লাহ ভাই আবার একটু বলুন। কোনো কিছু বলতে কতক্ষণ থেকে, কয় মিনিট? আচ্ছা, কোন পর্যন্ত কোন পর্যন্ত? মেসেজ বলতে আমি আবার বুঝিনি। ঠিক আছে, যে আপনি এই যে এইগুলো দেখেছিলেন, এই পেজ দেখেছেন, এইটা দেখেননি? আচ্ছা, আমি তাহলে এটার শুরু থেকে আপনাকে একটু শর্টকাটে আবার একটু সবার জন্য আবার একটু দেখেন, সবার জন্যই সুবিধা হবে তাতে। ঠিক আছে, সবার আরেকবার রিভিউ হয়ে যাবে, উনি এবার একটু দেখে নিতে পারবে। ঠিক আছে, অ্যাকশন অন পেজ। ঠিক আছে, আমি একটু এখন একটু আব্দুল্লাহ ভাই তাড়াতাড়ি বলে দিচ্ছি, আর ওনারা হচ্ছে গিয়ে একবার দেখেছেন। ঠিক আছে, ওনারা আচ্ছা ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, সমস্যা নেই। এখানে দেখেন অ্যাকশন অন পেজ, যে লাস্ট 7 পেজ সামারিটা আপনারা চুজ করতে পারবেন যে আসলে কত দিনের। ঠিক আছে, লাস্ট 18 ডেজের একটা রিপোর্ট ওরা দেয়, 28 দিনের একটা 28 ডেজের একটা রিপোর্ট ওরা দেয়। এখানে অ্যাকশন অন পেজ বলতে হচ্ছে দেখা যাচ্ছে আপনারা ক্লিক করেছে আপনার পেজে কন্ট্যাক্ট ইনফোতে, পেজ বাটনে। ঠিক আছে, কন্ট্যাক্ট বাটনে এই কল টু অ্যাকশন বাটন, এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। এই বাটনে ক্লিক করেছে তারা। ঠিক আছে, এই বাটনটাতে যে ক্লিক করেছে সেই নাম্বারটা হচ্ছে গিয়ে অ্যাকশন অন পেজ, এখানে নাম্বারটা দেখাচ্ছে সেই নাম্বারটা। পেজ ভিউ, এখানে হোভার করলে দেখবেন যে নাম্বার অফ টাইমস পেজ প্রোফাইল হ্যাজ বিন ভিউড বাই লগড ইন এন্ড লগ আউট পিপল। ঠিক আছে, মনে করেন কোনো পিপল হচ্ছে লগ আউট করেছে বা লগ ইন করেছে, লগ ইন করে আবার মনে করেন আপনার পেজটা ভিউ করেছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সেই নাম্বারটা। ঠিক আছে, পেজ প্রিভিউ। ঠিক আছে, এখানে নাম্বার অফ দ্য টাইমস অফ পিপল হোভার অন ইউর পেজ নেম অর প্রোফাইল অর সি দ্য প্রিভিউ ইউর পেজ কন্টেন্ট, আর কি আপনার কন্টেন্ট গুলো মনে করেন এভাবে স্ক্রল করে দেখেছে। আমরা অনেক সময় এই যে এরকম পেজ স্ক্রল করে বিভিন্ন পোস্ট শুধু দেখতে থাকি না, এটা এই যে নাম্বারটা আমরা বারবার দেখছি, আবার বের হয়ে যাচ্ছে, আবার দেখছি। ঠিক আছে, এরকম কয়জন যে করেছে, যতবার করেছে, এটা হচ্ছে সেই নাম্বারটা।
এরপর হচ্ছে পেজ লাইক। পেজ লাইক তো আপনারা সবাই আশা করি বুঝেন যে বুঝতে পারবেন যে পেজ লাইক আপনার পেজে আর কি মনে করেন দ্য নাম্বার অফ নিউ পিপল হু লাইক ইউর পেজ ব্রোকেন ডাউন অ্যান্ড অর্গানিক। ঠিক আছে, যারা হচ্ছে গিয়ে আপনার পেজে লাইক দিয়েছে নতুন করে। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে দুটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে যেখানে দেখবেন ব্লু কালারের যেটা সেটা হচ্ছে অর্গানিক, আর গ্রিন কালারের যেটা সেটা হচ্ছে গিয়ে পেইড ভার্সনে। এখন পেইড ভার্সন কোনটা? পেইড ভার্সনটা হচ্ছে গিয়ে মনে করেন যে দেখা যায় যে যেখানে আপনি অ্যাড প্রমোশন করেছেন সেটা থেকে যে রেজাল্ট আসছে সেই নাম্বারটা, আবার হচ্ছে অর্গানিক যেটা আপনি কোনো যেটার জন্য কোনো টাকা পেড করেননি, শুধু পোস্ট করেছেন তাতেই আপনার লাইক দিয়েছে সবাই। ঠিক আছে, আপনার পেজটা ওপেন করেছেন তাতেই হচ্ছে লাইক পেয়েছেন, সেটা হচ্ছে অর্গানিক, যেখানে কোনো টাকা খরচ করেননি। ঠিক আছে, এখানে হচ্ছে রিচ, দ্য নাম্বার অফ পিপল হু স এনি অফ ইউর পোস্ট at least once this metric system আর কি নাম্বার কোনোভাবে আপনার পোস্টটাকে একবার দেখেছে, এরকম যে যতবার দেখেছে সেই নাম্বারটা হচ্ছে এখানে। এখানে দুটো অপশন আছে, এখানে দেখবেন এই যে ব্লু কালার, নিচে ব্লু কালারের যে লাইনটা সেটা আপনার শো করবে যে ফ্রি ভার্সনে আপনি যেই যারা রিচ করেছে যাদের কাছে, আরেকটা হচ্ছে পেইড ভার্সনে যারা আপনার কাছে আর কি যারা যাদের যারা দেখেছে। ঠিক আছে, story rich, story rich, the number of people who any who had any stories from your page on their screen broken down by total organic and promotion, this number is estimated. মনে করেন আপনার এখান থেকে কোনো কিছু স্টোরি নিয়ে এসে তার পেজে বা তার কোথাও দিল, আপনার এখান থেকে যে যে স্টোরিটা পেলো বা যে কন্টেন্টটা পেলো সেটা সে ইউজ যেটা করলো সেটাকে বলা হচ্ছে স্টোরি রিচ। এখানে সেরকম কোনো কিছু আসেনি দেখে এখানে কোনো নাম্বার শো করেনি। রিকমেন্ডেশন হয়তো আপনার দ্য নাম্বার অফ টাইমস পিপল রিকমেন্ডেড ইউর পেজ, যতবার আপনার হচ্ছে গিয়ে পিপল অন্য কাউকে বলছে যে রিকমেন্ডেশন করছে আপনার পেজ সম্পর্কে, সেই নাম্বারটা। এখানে রিভিউয়ের একটা ব্যাপার আছে, সেটা পেজ রিভিউ অপশন এখানে নেই, এজন্য এখানে কোনো নাম্বার শো করেনি। দ্য নাম্বার অফ টাইমস পিপল আছে, the number of times people engage with your post through reaction, comment, share and click. দেখা যাচ্ছে আপনার নাম্বার অফ টাইমস কত সময় আপনার পোস্টে এঙ্গেজ হচ্ছে, তারা রিয়াকশন করছে বা কমেন্টস করছে বা শেয়ার করছে, সেই জিনিসটাই আসলে এখানে বোঝাচ্ছে। আর এখানে যে পার্সেন্টেজটা দেখাচ্ছে সবগুলোতে এখানে যে পার্সেন্টেজটা দেখাচ্ছে সেই পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে বোঝাচ্ছে যে আপ 94% আর কি, গত মাসের তুলনায় একটা কম্পেয়ার দিচ্ছে যে গত মাসের তুলনায় আপনার এখানে কতটা বেড়েছে। এই যে এই জিনিসগুলো আসলে এই যে ডাটা অ্যানালাইসিসটা এভাবে করে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আপনার পরবর্তী স্টেপটা কি নেওয়া উচিত বা পরবর্তী পোস্টটা কেমন দেওয়া উচিত। ঠিক আছে, বা পরবর্তী প্রোডাক্টটা কিরকম হলে পরে মানুষ বেশি এনগেজ করবে, এই ডাটাগুলো দেখা যাচ্ছে যে আমরা যেটা এতদিন খালি বলেছি, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন আপনারা যে আসলে ডিজিটাল মার্কেটিং এর ফলে আপনারা যে এরকম ডাটাটা পাচ্ছেন, নর্মালি ট্রেডিশনাল মার্কেটে এই ডাটাটা আপনার তৈরি করতে হলে পরে হয়তো হাতে কলমে নিজেকে তৈরি করতে হতো, কিন্তু এখানে হচ্ছে গিয়ে আপনি অটোমেটিক্যালি এই টুলস, জাস্ট ফ্রি টুলস, আপনারা অটোমেটিক্যালি হচ্ছে গিয়ে ফ্রি ভাবে জানতে পারতেছেন এবং বুঝতে পারতেছেন যে আসলে কিরকম মানুষ এঙ্গেজ হচ্ছে, কোন ধরনের আপনার হচ্ছে গিয়ে পোস্টে তারা
বেশি লাইক করতেছে বা বেশি পছন্দ করতেছে, তার থেকে হচ্ছে কি আপনার যেই এঙ্গেজমেন্টটা বা পরবর্তী পোস্টটা আপনি কিরকম ভাবে দিবেন, সেটা আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু নরমালি হচ্ছে গিয়ে এই জিনিসটাই যদি আপনি অথবা এখানে দেখা যাচ্ছে আপনি জাস্ট এখানে ক্লিক করলে পরে আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? কালকে নরমালি ধরেন, ঠিক আছে, আপনি হয়তো ১ সপ্তাহ, ঠিক আছে? এটা ১ মাসের একটা আম রিপোর্ট তারা দিয়েছে, ঠিক আছে? এখন যদি মনে করেন যে না আমি দেখি তো গতকালকে আমার কিরকম অ্যাকশন, কারণ আপনি যেহেতু মার্কেটিং করবেন আপনার প্রতিদিনের রিপোর্টটাই দরকার, ঠিক আছে? গতকালকের অবস্থা দেখি যে গতকালকে আমার পেজ লাইক দিয়েছে ২ জন, পোস্ট রিচ হয়েছে হচ্ছে গিয়ে এতজন, ঠিক আছে? গতকালকের রিপোর্টে দেখলাম যে না ঠিক আছে, একদিনে যদি ৫,০০০ রিচ হয় ইটস ওকে, গুড। আবার ঠিক আছে, গত ৭ দিনে হচ্ছে গিয়ে তাহলে কিরকম? গত ৭ দিনের রেজাল্টটা আসছে এরকম, ঠিক আছে? ঠিক আছে, আপ হচ্ছে, বাড়ছে, সেই ক্ষেত্রে ওকে, বাড়তে থাকুক। যখন আপনার এখানে আবার এই যে ডাউন হয়েছে, ঠিক আছে? তখন আপনি আবার একটা অ্যাকশন নেবেন। যে ঠিক আছে, কেন আরকি আমার দ্বারা রিস্কটা কম হচ্ছে? তখন আপনি নতুন করে একটা অ্যাকশন নিতে পারবেন যে ঠিক আছে, যেহেতু বাড়ছে, আপের দিকে যাচ্ছে আপনার লাইক বা রিচ, তখন আপনি ঠিক আছে আপনি এই পোস্টটাই কন্টিনিউ করতে পারেন বা চেঞ্জ করার প্রয়োজন নেই, ঠিক আছে? কিন্তু যখন দেখবেন যে আবার ডাউন হয়ে গেছে তখন আপনি একটা অ্যাকশন নিতে পারবেন যে এই ডাটা থেকে, ঠিক আছে? লাস্ট ২৮ দিন আমার এই রিপোর্ট, তার মানে আমার ঠিক আছে ২৮ দিনে এই রিপোর্ট, এরপরটা আপনি আলাদা করে মনে করেন আপনার একটা সেলসের হিসাব তো রাখবেনই, যে আসলে এগুলোর পরে তো আরো কিছু অ্যাকশন আছে। এগুলোর পরে হয়তোবা আপনার কাস্টমার আপনাকে কল দেবে। আবার যদি হয় আপনার এইটুকুই হচ্ছে গিয়ে, যদি হয় যে আপনার যে টার্গেট কাস্টমারের সাথে যে আপনি শুধু অ্যাড প্রমোশন করে দিচ্ছেন বা লাইক বা রিচ বাড়িয়ে দিচ্ছেন, এইটুকুই যদি আপনার কাস্টমারের সাথে ডিল হয়, ওই যে তোমার কাজ হচ্ছে আমার পেজের খালি লাইক আর রিচ বাড়িয়ে দেওয়া, আর কোনো কাজ না, সেক্ষেত্রে একরকম। আবার আপনি যদি মনে করেন নিজে বিজনেস চালাচ্ছেন, সেক্ষেত্রে আরেক রকম। ধরেন আপনি নিজে বিজনেস চালাচ্ছেন, সেক্ষেত্রে যেটা হবে যে ঠিক আছে আমার এই পোস্টে এরকম লাইক হয়েছে, এতজন লাইক দিয়েছে বা এতজন কমেন্ট করেছে বা এতজন, দেখা যাচ্ছে ফেসবুক পেজ যেহেতু এখন মনিটাইজেশন দেয়, সেক্ষেত্রে এটা একটা জিনিস যে আপনার যে শুধু এইটুকু জানলেই চলবে যে ঠিক আছে না আমার পেজ রিচ বাড়ছে, তাহলে এই আর রিপোর্ট আপনার লাগে না আপনার কন্টেন্টের জন্য। কিন্তু আপনি যদি বিজনেস করেন, ধরেন আপনি কোনো পেজ সেল করছেন, সেক্ষেত্রে আপনি পুরো মাসে যে আপনার সেল হয়েছে এত, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে আপনি একটা হিসাব করবেন, এটা একটু আলাদা এটা। আর হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি এখানে হচ্ছে কত টাকা খরচ করেছেন। টাকা খরচ না করলে পরে তার হিসাব, যদি পেইড ভার্সনে আপনি অ্যাড না দিয়ে থাকেন তাহলে সেই হিসাবটা আর করতে হবে না, যদি পুরোটাই আপনি অর্গানিকলি করেন। আবার একটু করবেন কোশ্চেনটা। লাস্ট মাসে আমি কতটা সেল করছি এটা আমি কোথায় বেরোচ্ছি? আচ্ছা, লাস্ট মাসে কতটা সেল করেছেন সেটা হচ্ছে গিয়ে আপনার নিজেকে রাখতে হবে, যেটা বললাম আর কি, ঠিক আছে? ওটা একটা আলাদা একটু হিসাব করতে হবে। এতগুলো রিপোর্ট তো আপনি অর্গানিক এমনিই পেয়ে যাচ্ছেন, সেল করেছেন কত যে সেটা তো আপনি হিসাব রাখবেন, ঠিক আছে? যে আমি পেজে এতগুলো দিয়েছি, পেজ থেকে আমাকে আর কি কতজন কল দিয়েছে, ঠিক আছে? এটা একটু আপনি আলাদা নিজে খাতা কলমে হিসাব করবেন, আর বাকি হিসাবটা এখান থেকেই পাচ্ছেন। এরপরে দেখবেন যে ওই সেলটা আপনি যদি হাতে খাতা কলমে রাখেন, আর এখানে একটা জিনিস আমরা অর্গানিক মানে এটা রোগটা কিভাবে বাড়াবো, এটা একটু যদি সঠিক ভাবে বলেন। আচ্ছা, অর্গানিকটা বাড়াবেন আসলে আপনার কন্টেন্ট টা ভালো করা ছাড়া আর কোনো ব্যাপারটা কোনো ওয়ে নাই। আপনার কন্টেন্ট যত ভালো করতে পারবেন। আরেকটা একটু টিপস দিয়ে দেই,
যেটা হচ্ছে আপনার অর্গানিক এটা বাড়াতে হলে পরে যেটা করবেন যে ধরেন আপনি ৭টা বা ৮টা পোস্ট দিয়েছেন। এটা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল একটা অ্যানালাইসিস। এটা কোনো না, এটা আমার পার্সোনাল একটা অ্যানালাইসিস যে আপনি হচ্ছে গিয়ে অর্গানিক ভাবে যদি বাড়াতে চান সেটা করবেন হচ্ছে আপনি ধরেন ১০টা পোস্ট দিয়েছেন। ১০টা পোস্টে তো মনে করেন অলরেডি কিছু আহ, মানুষ দেখেছে, ঠিক আছে? আর নর্মালি কিছু কিছু হচ্ছে আপনার আস্তে আস্তে দেখবেন যে লাইক বাড়ে। আপনি যেটা করবেন যে ওই ৭টা পোস্ট মানুষ মনে করেন ৭ দিন পরে আবার কি করবেন, বা হচ্ছে গিয়ে ৪-৫ দিন পরে বা প্রতিদিনই কি করতে পারেন ব্যাপারটা, যে ঠিক আছে ওই ৭টা পোস্টে আপনি আবার দিলেন, আগের গুলো ডিলিট করে দিয়ে আপনি ৭টা পোস্টে আবার দিলেন। মানুষ ওইটা আবার দেখছে, কিন্তু একটা জিনিস হয় কি আপনার যখন পোস্ট দিয়েই রাখছেন যে ৭ দিনই একটা পোস্ট এক জায়গায় স্টিল মানুষ কিন্তু বারবার দেখছে না। সে কিন্তু মনে করেন যে ওই একবার দেখেছিল শেষ। আপনি যদি ওই ৭টা পোস্ট আবার মনে করেন দেন, তারা কিন্তু আবার দেখছে, যেটাতে কিন্তু আপনার হচ্ছে গিয়ে বারবার খরচ করা লাগতেছে না, ঠিক আছে? কিন্তু এখন তো ব্যাপার আপনার রূপসা ভিডিওগুলো প্রতিদিন যে পোস্ট করা হয় তাহলে প্রতিদিন একটা পোস্ট করবো না দুটা পোস্ট করবো এরকম বিভিন্ন তো বিভিন্ন বিভিন্ন ধরনের। বহু পোস্ট করলে কি ২০০ হওয়ার সম্ভাবনা নাকি আপনি একটা পোস্ট করবো তাহলে দিতে পারবো? আমি একটু একটু দেখবেন যে আমি একটু দেখাই, ধরেন এই যে এই পেজটা, এই পেজের হচ্ছে গিয়ে দেখেন যেটা হচ্ছে যে ওদের প্রোডাক্ট গুলো কিন্তু প্রায় একই রকম। there is no difference প্রোডাক্ট টাইপের কিন্তু কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? কিন্তু দেখেন এখানে ওদের যে এই যে কন্টেন্টটা দিয়েছে, এই যে নিবিষে এবার আকর্ষণীয় বেডশিট নিয়ে এলো আপনাদের মাঝে, এটা একটা। কিন্তু এখানেই আবার সে হেডিংটা আবার চেঞ্জ করে দিয়েছে, মাত্র এত টাকায় এত বেডশিট। এই জিনিসগুলো প্রতিনিয়ত চেঞ্জ করবেন, ঠিক আছে? এইটা তো মনে করেন বারবার মানুষের কাছে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার রিচটা মোটামুটি বাড়বে। এটা হচ্ছে আমার একটা মনে করেন যে পার্সোনাল অ্যানালাইসিস। এরপরে দেখা গেল যে রিচটা বাড়ানোর জন্য আপনারা নিজেরা একটু আহ, নিজেদের মাঝে যেটা বললাম নেটওয়ার্কিংটাও বাড়াবেন। শুধু ডিজিটাল মার্কেটিং হয়তো বা আপনি করবেন ডিজিটাল প্ল্যাটফর্মে, কিন্তু কিছু কিছু কাজ আপনাকে হচ্ছে হয়তো বা সামনাসামনি হয়তো বা কোথাও যেতে হবে না, কিন্তু জাস্ট একটু এখান থেকেই মনে করেন একজনকে নক দিলেন যে ঠিক আছে এখানে কে কে আছে, এই যে আদনান খান আছে, আকবর হোসেন আছে, দিনেশ ইসলাম, হয়তোবা তাদের সাথে আপনার আগে পরিচয় ছিল না, কিন্তু এখন কিন্তু তাদের সাথে পরিচয় হয়েছে। হয়তোবা তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যে ভাই আমার পেয়ে গেছে, আপনি একটু আপনার যারা পরিচিত বন্ধু বান্ধব আছে তাদের সাথে একটু রিভিউ দিতে বলবেন, ঠিক আছে? এরকম, বা হচ্ছে আপনার পরিচিত যারা আছে তাদেরকে বলবেন, ঠিক আছে? আর কি শুধু যে মনে করেন যে আপনি এখানে শুধু এখানেই পোস্ট দিলেন, আহ, সেটা একটা বিষয়। আর হচ্ছে গিয়ে যদি রিচ বাড়ানোর জন্য আসলে যদি আরো মানুষের কাছে যেতে চান, সেক্ষেত্রে আসলে আপনার পেইড ভার্সনটা খুব দ্রুত কাজ করে। পেইড ভার্সন ছাড়া যেটা আপনি বলছেন অর্গানিকলি, যে একটা সিস্টেম বললাম যে আপনি হয়তো বা এখানে যারা আছে সবাইকে রিকমেন্ড করতে পারেন যে আমার পেজে আপনারা লাইক দেন, ঠিক আছে? বা ইনভাইটের একটা অপশন তো আছেই। এভাবে আর কি আপনাদের রিচ গুলো বাড়াতে পারেন। এরপর দেখা যাচ্ছে যে আপনার পেজটাকে আপনি আপনার যে পোস্ট সেটা আপনার নিজের যে আইডি সেখানে শেয়ার করতে পারেন, ঠিক আছে?
এভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে মনে করেন যে আপনাদের দিয়ে আপনাদের অর্গানিক ভাবে রিচ গুলো বাড়াতে পারেন, ঠিক আছে। আপনি পেজে যত বেশি কাজ করবেন, বেশি সময় বারবার যদি পোস্ট দিতে থাকেন, সেক্ষেত্রে আপনাদের এই রিচ বা এনগেজটা বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপর আমরা আসলে তখন দেখছিলাম আমরা যে ভিউ প্রমোশন, এরপরে দেখেন এখানে হয়তোবা এখানে একটা পেইড ভার্সনের একটা রিপোর্ট দিয়েছে আসলে যে আপনি যে প্রমোট করেছিলেন সেটাতে আসলে কি পরিমাণ এঙ্গেজ মানুষ হয়েছে, যে মেসেজ কনভারসেশন, ঠিক আছে। আমার প্রমোশনটা থেকে মেসেজ কনভারসেশন হয়েছে 45টি, 45, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে রিচ হয়েছে 9,556, পোস্ট এঙ্গেজ হয়েছে দেখা যাচ্ছে যে 1065, কস্ট পার মেসেজিং কনভারসেশন স্টার্টেড। এখানে আমি তো বললাম যে আসলে যেটা যে আপনাদের হাতে কলমে আপনাদের সেলটা একটু হিসাব করার জন্য, এবং আপনি পেইড ভার্সনে কতটুকু খরচ করেছেন সেটা হিসাব করার জন্য, যাতে হচ্ছে কি আপনি বুঝতে পারেন যে আপনি পেইড এত টাকা খরচ করার কারণে আপনার আরো রিটার্ন অন ইনভেস্টটা কত আসলো। কিন্তু এইখানে যে রিটার্ন অন ইনভেস্টটা বলতে ওরা যেটা বোঝায়, ওই যে দেখেন আপনি যে কস্ট পার মেসেজিং কনভার্সন, ঠিক আছে। এই যে এখানে প্রতি কনভারসেশনে আপনার খরচ হয়েছে $0.22, তার মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা কনভারসেশনের জন্য তাদের এখানে খরচ হচ্ছে 22 সেন্ট করে, ঠিক আছে। 22 সেন্টটা হচ্ছে মোটামুটি আমাদের দেশের পয়সা যেমন, ওদের দেশের সেন্টটা এরকম। সেক্ষেত্রে 22 সেন্টে আমাদের এখানে আসে প্রায় ধরতে পারেন $1 তো 80 টাকা হয়। $1 আরো 20 টাকার মতো প্রত্যেকটা কনভারসেশন আপনার খরচ হচ্ছে প্রায় দেখা যাচ্ছে 20 বা 25 টাকা এরকম, ঠিক কিনা। এই প্ল্যাটফর্ম, জি বলুন। তার সেটাকে যদি মেসেজ করে তাহলে কি তার কষ্ট হবে, না হলে হবে না? নাহিদুর ভাই আপনি আবার একটু বলেন। নাহিদুর রহমান। তবে যে কনভারসেশন যে কস্টটা লাইফ টাইম করে তাকে নিল স্যার, এটা কি কেউ মেসেজ করলে কি কনভারসেশন কস্টটা কাটবে নাকি কাটবে না? না 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 না, কস্ট কেটে নেয় নাই, ঠিক আছে। আপনি ব্যাপারটা বুঝতে পারেননি। কস্ট কেটে নেওয়া না, এটা হচ্ছে গিয়ে মনে করেন যে আপনি একটা অ্যাড প্রমোশন করেছেন, ঠিক আছে। আমি একটু অ্যাড প্রমোশন, কারণ এই যে এখানে কিন্তু আমার সবগুলোই হচ্ছে গিয়ে অ্যাড প্রমোশন, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে আপনি ধরেন আমার এখানে $20 বা $25 একটা প্রমোশন চলছে এখন। এই $25 ক্ষেত্রে, ঠিক আছে, যে প্রত্যেকটা মনে করেন রিচ হচ্ছে বা মেসেজ দিচ্ছে বা অ্যাকশন গুলো নিচ্ছে, এখন মনে করেন যে আপনার আপনাদের দেখা যাচ্ছে $5 বা খরচ করেছেন, সেখানে মনে করেন যে যেই এখন যেহেতু আমি আবার যাই আমাদের ভিউ প্রমোশন হইতে, এখন মনে করেন পার মেসেজিং কনভার্সন, ঠিক আছে। পার মেসেজিং কনভার্সনের মানে কি ব্যাপারটা হচ্ছে দেখা যাচ্ছে এখন একটাতেই যদি আপনার হচ্ছে গিয়ে 22 সেন্ট যায়, তাহলে এখানে যদি আমরা 100টা হিসাব করি, ঠিক আছে, 100টা মেসেজিং এর দিকে হিসাব করি, তাহলে কত হয়? $20, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি $20 হ্যাঁ $22 খরচ হয়েছে। সেক্ষেত্রে আপনার মেসেজ কনভারসেশন হয়েছে 100টা, ঠিক না। 100টা যে এই যে মেসেজ কনভারসেশন হয়েছে তার জন্য যে $22 খরচ হয়েছে, এটা হচ্ছে
টোটাল হিসাবটা ওরা দেয় যে ঠিক আছে পোস্ট রিচ যে অ্যাকশনটা হচ্ছে এটা হচ্ছে এগুলো তো আছেই, এগুলো সহ হচ্ছে গিয়ে সেক্ষেত্রে ওই অ্যাড প্রমোশনে আপনার হচ্ছে গিয়ে এই কনভারসেশনে প্রতি কনভারসেশনের জন্য একটা রেজাল্ট দেয়, টাকা কেটে নিয়ে যাবে না, টাকা তো আপনি আগেই সেট করে দিয়েছেন যে আমি আপনার অ্যাডের জন্য হচ্ছে গিয়ে এত টাকা খরচ করছি, সেটা তো আপনি অলরেডি মনে করেন যে অ্যাড সেট করে দিয়েছেন, এখন ওটার জন্য টাকা টাকা কাটার আর কিছু নয়, যা কাটার কাটবে সেটা হচ্ছে যে লাইকে হোক আর এঙ্গেজমেন্টে হোক, সেটা আপনাকে একটা রেজাল্ট দিয়েই দিবে। এখন ওরা হচ্ছে রেজাল্ট আসার পরে যে ব্যাপারটা হয় যে ঠিক আছে আপনার এত আপনার মনে করেন সেখানে এত আপনি $100 তাহলে অ্যাড প্রমোশন করেছেন, ঠিক আছে, যে $22 অ্যাড প্রমোশন করেছেন, তার মধ্যে হচ্ছে গিয়ে আপনার 100 জনের কাছে মেসেজ আদান প্রদান হয়েছে। এখন $22 অ্যাড প্রমোশন কারণে 100 জনের কাছে যে আপনার মেসেজ আদান প্রদান হলো, সেটাই হচ্ছে ওরা ডিভাইডেডটা করে দিচ্ছে, ডিভাইডেড করে দিলে প্রত্যেকটা মেসেজের জন্য 100টা প্রত্যেকটা মেসেজের জন্য আসলে কত টাকা খরচ হয়েছে সেই হিসাবটাই আর কি আপনাকে দেখাচ্ছে এখানে, ঠিক আছে, আর কিছু না। এরপরে মনে করেন যে এঙ্গেজমেন্ট অন ফেসবুক, এখানে লিংক ক্লিক করছে, ঠিক আছে, তোর ফটো ক্লিক করছে, এতজন পেজ লাইক হচ্ছে, এতজন শেয়ার করেছে, এতজন, ঠিক আছে, ওই আপনার পোস্টটা যে পোস্টটা আপনার হচ্ছে গিয়ে অ্যাড প্রমোশন করেছে। এরপরে আসেন ডিটেলস, অনলি দ্য পারসন হু বুস্ট দিস পোস্ট কন্ট্রিবিউটেড। এই জায়গাটা হচ্ছে গিয়ে মনে করেন অনলি এই জায়গাটা দেখতে পারবে হচ্ছে গিয়ে অনলি এডিট করতে পারবে, সেটা হচ্ছে গিয়ে যে আপনার এডিট করে একটা দিয়েছে, ঠিক আছে, এখানে আর কি দেখাচ্ছে টোটাল বাজেট ছিল কত টাকা, টোটাল বাজেট ছিল $10, আমার খরচ হয়েছে কত ডলার, $10, ডিউরেশন ছিল কত দিনের, 2 দিনের আর কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে টোটাল আপনি $10 একটা অ্যাড প্রমোশন করেছেন, সেখানে খরচ হয়েছেও $10, আর সেটা আপনি করেছিলেন 2 দিনের জন্য। ইন ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার একটা চলেছে, 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। ক্রিয়েটেড বাই, ঠিক আছে, কার আইডি থেকে তৈরি হয়েছিল, একজন যার আইডি থেকে তৈরি হয়েছিল এটা তার নাম, ঠিক আছে। এরপরে আসেন এই পাশে হচ্ছে প্রিভিউ, এরপরে হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্সের একটা লিস্ট দিয়েছে দেখেন, দিস অ্যাড রিচ 9,000 লোকের কাছে রিচ হয়েছে, পিপল, প্লেসমেন্ট, লোকেশন, এখানে 3টা অপশন দেওয়া আছে, ঠিক আছে, আমরা একটু দেখি। এখানে মনে করেন যে দেখা যাচ্ছে 50.2% ওমেন, যেখানে এঙ্গেজ হচ্ছে 52% ওমেন এবং 49% ম্যান, ঠিক আছে। আমরা এখানে দেখি যে এই যে আসলে দেখা যাচ্ছে যে যে পোস্টটা দিয়েছেন তাতে এত পার্সেন্ট ওমেন এঙ্গেজ হয়েছে, এত পার্সেন্ট ম্যান এঙ্গেজ হয়েছে, পুরুষ এঙ্গেজ হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখি যে এই এঙ্গেজের এইজটা দেখি, এটা হচ্ছে কি বয়স, ঠিক আছে, এইটা হচ্ছে নিচে বয়স, ঠিক আছে, এই বয়সটা হচ্ছে 13 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, এরপর দেখেন 55 থেকে 64, 65 প্লাস। এখানে তার মানে দেখাচ্ছে যে 13 থেকে 17-র মধ্যে এঙ্গেজ হয় নাই বলতে গেলে চলে, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে যে 18 থেকে 24, সেখানেও খুব একটা এঙ্গেজ হয়নি, কিন্তু এখানে সবচেয়ে বেশি এঙ্গেজ হয়েছে কাদের কাছে, 25 থেকে 34। এই যে এখানে আপনাকে এই রেজাল্টটা পেলেন, এই রেজাল্টটা হচ্ছে কি আপনি যদি এখন ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে আসলে এটা অসম্ভব বললেই চলে,
কারণ দেখা যায় যে আপনি তো আর কাস্টমারের কাছে সেল হবে, আপনার সেলার তো মনে করেন যে সবসময় এই হিসাব রাখতে পারবে না যে আসলে কোন বয়সের অডিয়েন্সের কাছে সে যা সেল করছে বা রিচ হচ্ছে আপনার অ্যাড প্রমোশনটা। বা মনে করেন অ্যাড ট্রেডিশনালের ক্ষেত্রে তো বিলবোর্ডেরও একটা অ্যাড বলা যায়, কতজন বিলবোর্ডটা দেখছে এটা তো আর আপনি আসলে হিসাব করাটা আসলে কঠিন। সেটা হিসাবটা করতে পারে যে ঠিক আছে না, এটা গভর্নমেন্টের কাছ থেকে আপনি একটা হয়তো বা রিপোর্ট নিয়ে ব্যাপারটা একটু আন্দাজ করতে পারেন। যারা যারা বড় বড় বিজনেস আছে, বড় বড় রিলেশন আছে, তারা হয়তো বা একটা রিপোর্ট তারা এরকম হয়তো বা নেয় যে দেখবেন বিভিন্ন লং রুটে অনেক বড় বড় বিলবোর্ড দেখা যায়। তারা হয়তো গভর্নমেন্ট বা কোনো থ্রুতে একটা অ্যানালাইসিস রিপোর্ট কারো কাছ থেকে নেয় যে সেই রোডে কি পরিমাণ গাড়ি চলাচল করে, কি পরিমাণ মানুষ চলাচল করে, এর উপর বেশ করে মনে করেন যে তারা বিভিন্ন জায়গায় ওই বড় বড় বিলবোর্ড গুলো দেয় যে না, এখানে এতজন মানুষ যাওয়া আসা করে, এতজন মানুষ ওই বিলবোর্ডটা দেখতে পাবে। একটা আন্দাজ, কিন্তু নট একদম অ্যাকুরেট। বা হচ্ছে যে আপনি হয়তো বা যদি ধরেন আমি একটা মুদি দোকানের কথাই বলি বা ফার্মেসির কথাই বলি, আসলে তার এখানে কত বয়স থেকে কত লোকজন এসছে, বা ধরেন স্বপ্ন বা মিনা বাজারের কথাই বলি, সেখানে হয়তো বা তারা দেখা যাবে যে যদি কেউ কার্ড দিয়ে শপিং করে সেক্ষেত্রে হয়তো বা তারা এই অ্যানালাইসিসটা করতে পারবে যে কত বয়সের লোকজন আসলে তাদের এখান থেকে শপিং করছে। কিন্তু নর্মালি যদি ফিজিক্যালি কেউ, অনেকেই আছে মিনা বাজার বা স্বপ্নের শপিং করে যে তারা হচ্ছে গিয়ে মেম্বার না, বাট হচ্ছে গিয়ে শুধু নর্মালি শপিং করে, তাদের এজ তো আর তাদের জানা নেই, ঠিক না? এই বয়সটা তো আর তারা অ্যানালাইসিস করতে পারতেছে না। কিন্তু এখানে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন যে আপনার আসলে প্রোডাক্টটা কোন ধরনের বয়সের কাছে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একটা সিদ্ধান্তও নিতে পারেন, ঠিক আছে? ফিজিক্যালি আপনি তখন কি করবেন, যে আসলে টার্গেট করবেন ফিজিক্যাল মার্কেটের দিকেও তখন টার্গেট করবেন যে 25 থেকে 34 বয়সের লোকরা কি ধরনের প্রোডাক্টটা আপনার বা কন্টেন্ট বলেন, ভিডিও বলেন, বা যেটাই আপনি দিচ্ছেন সেটা চুজ করতেছে কোন বয়সের লোকজন বেশি। তো তাদের সাইকোলজি অনুযায়ী মনে করেন যে আপনি যদি কোনো ব্লগ পোস্ট বা কোনো এই ধরনের কিছু বা যদি প্রোডাক্ট সেল না হয় অন্য কিছু যদি আর্টিকেল রিলেটেড বিষয় করেন, সেক্ষেত্রে আপনি জানেন যে তাদের সাইকোলজি অনুযায়ী, এই বয়সের সাইকোলজি অনুযায়ী এটা আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন না, কন্টেন্ট তৈরি করবেন, ঠিক আছে? পরবর্তীতে এঙ্গেজ হচ্ছে 35 থেকে 44, তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে 25 থেকে 44 এইজের লোকজনই বেশি এঙ্গেজ হয়, ঠিক আছে? তাহলে তো বুঝতে পারলেন যে আসলে ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মে কিভাবে আপনি অডিয়েন্সটা অ্যানালাইসিস করবেন। এগুলো প্রত্যেকটি রিপোর্ট যখন আপনাদের কাছে থাকবে তখন আসলে আপনারা বুঝতে পারবেন যে হোয়াট দ্য নেক্সট স্টেপ ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু টেক, ঠিক না? এরপরে আপনারা বুঝতে পেরেছেন তো নাকি? এরপরে আরো একটা অ্যানালাইসিসে আমরা যাই যে আসলে যে দেখেন, when your fans are online, post type, top post. Yes, when your data shown for the recent 1 week period inside your time of day are shown in the Pacific time zone. ঠিক আছে, এখানে ডে দেখা যাচ্ছে যে এই যে রবিবার দিন কতজন এঙ্গেজ হয়েছে সেটা দেখাচ্ছে। সোমবার দিন কতজন এঙ্গেজ হয়েছে, রিচ হয়েছে, রবিবার দিন, শনিবার দিন কতজন রিচ হয়েছে। এখানে দেখেন এই যে এইখানে একটা টাইম অ্যানালাইসিস আছে যে 3 AM, তার মানে
হচ্ছে 3 AM রাত 3টার দিকে বেশি এঙ্গেজ হচ্ছে, বা হচ্ছে সকাল 6টার দিকে বেশি এঙ্গেজ হচ্ছে, 9টার দিকে সকাল 9টার দিকে বেশি এঙ্গেজ হচ্ছে, এরপরে আবার সেটা কমে যাচ্ছে 3 PM এর দিকে, ঠিক আছে। আবার 6 PM এ গিয়ে দেখা যাচ্ছে যে আবার এঙ্গেজটা বেড়ে যাচ্ছে, বিকাল 6টার দিকে আবার বেড়ে যাচ্ছে, 9টার দিকে আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি একটা টাইমও বুঝতে পারতেছেন যে আসলে এই সময়টাতে মানুষ এঙ্গেজ হচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে আপনি একটা অ্যানালাইসিস কি পেলেন যে ঠিক আছে আমার লোকজন এই টাইমে এঙ্গেজ হয়, তাহলে আমি এই যে 3টা থেকে 6টা বা হচ্ছে গিয়ে 4টার থেকে 2টার থেকে 1টার থেকে সন্ধ্যা 6টা এই টাইমে আমি কোনো পোস্ট দিব না। বাকি টাইমে মনে করেন এই টাইমে পোস্ট দিলে পরে আমার এঙ্গেজটা কম হবে। আমি অন্য টাইমে আমার পোস্টগুলো আপলোড করবো, ঠিক আছে। এই 1টা থেকে দেখা যাচ্ছে যে 3টা 6টা এই টাইমটাতে আমার লোকজন এঙ্গেজ হয় না। সেক্ষেত্রে আমি এই টাইমটাতে কোনো পোস্ট না দেওয়ার চেষ্টা করব, আমি অন্য টাইমে পোস্ট দিব। এরপরে আসি ফলোয়ার্স। এখানে একটা গ্রাফ দেখাচ্ছে যে আসলে কোন সময়টাতে বেশি আপনার বেশি লোকজন এঙ্গেজ হয়েছে, ঠিক আছে। এই যে এখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে জুন মাসে বেশি এঙ্গেজ হয়েছে, বা এটা হচ্ছে কয় তারিখ, এই তারিখটাতে বেশি এঙ্গেজ হয়েছে, ঠিক আছে। টোটাল পেজ ফলোয়ার অ্যাজ টুডে, ঠিক আছে। টোটাল আপনার পেজে যতজন ফলোয়ার আছে তার নাম্বারটা, ফলোয়ার বলতে বোঝায় যারা হচ্ছে যে আপনার পেজে লাইক দিয়েছে তাদেরকে, ঠিক আছে। কত তারিখে মনে করেন কতজন পেজ ফলোয়ার ছিল, ঠিক আছে, সেটার একটা ডাটা দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আরো কিছু বিষয় দেখাচ্ছে, দেখবেন যে নাম্বার অফ অর্গানিক পেজ ফলোয়ার, পেইড পেজ ফলো অ্যান্ড আনফলো। আনফলো ব্যাপারটা কি, এখানে দেখেন কয়েকটা বিষয় আছে, আনফলোস, অর্গানিক ফলোস, পেইড ফলোস। এখানে দেখেন দেখা যাচ্ছে আনফলোস হচ্ছে গিয়ে হয়তো বা কেউ আপনার পেজে ক্লিক করেছিল, পরবর্তীতে এটা লাইক দিয়েছিল, পরবর্তীতে আবার এটা আনলাইক করে দিয়েছে। এরকম হয়তো আপনারাও অনেকে করেন। এরপরে দেখেন যে অর্গানিক ফলোয়ার্স, অর্গানিক ফলোয়ার্স যে আগেই আপনাদেরকে হয়তো ব্যাপারটা একটু বললাম, অর্গানিক যেখানে ফ্রি ভার্সনে আপনি যেই ফলোয়ার গুলো পেয়েছেন, বা যে ফ্রি ভার্সন আপনার পেজে যারা ফ্রিলি হচ্ছে যেভাবে আপনার হচ্ছে আপনার পেজে লাইক পেয়েছেন, ঠিক আছে। পেইড ভার্সনে হচ্ছে কি আপনার অনেকে লাইকের জন্য শুধু পেইড ভার্সনের কাজ করে, সেটাকে পেইড ফলোয়ার বলা হচ্ছে, ঠিক আছে। এখানে একটা এই যে গ্রাফ দেওয়া আছে অর্গানিক ফলোয়ার, এই যে এখানে এখানে দেখেন আবার এই যে এটা নিচের দিকে আনলে পরে নিচের রেজাল্ট গুলো দেখতে পারবেন যে আসলে আনফলো করেছে কতজন,
উপরে মাউসটা উপরে নিলে পরে ফলোয়ার করেছে কতজন সেটা, আবার নিচে নিলে পরে আনফলো, দেখেন আনফলো 4 জন আচ্ছা স্যার, আমাকে তো ঠিক দিবে। বলুন। আমার আমার পেজের লাইভ মাঝে মাঝে শোনা যায়, তো স্যার কোনো কারণ আছে কি কেন শোনা যায়? হ্যাঁ, অনেক কারণ থাকতে পারে, হয়তোবা আপনার যে কন্টেন্ট দিয়েছেন সেটা আপনার যে তারা হয়তো পছন্দ, লাইক কমে যায়। এই যে দেখেন এখানে যে আনফলো, আনফলো মানে কি আপনার সে হয়তো লাইক দিয়েছিল, সে তার এখানে 4 জন লাইক, 4টা লাইক কমে গেছে, হয়তো জি স্যার। 4টা লাইক কমে গেছে। হয়তো আপনার তখন আপনার অ্যানালাইসিস করতে হবে যে আসলে আমি কন্টেন্টটা কি দিয়েছিলাম, যে আসলে কন্টেন্টটাকে এমন কোনো কিছু দিয়েছিলাম যেটা মানুষ পছন্দ করেনি। কন্টেন্ট দেখা যাচ্ছে অনেক সময় আমার পার ডে 10টা 15টা করে লাইক শোনা যায়। পার ডে 10টা করে 11টা করে আপনার এখন বুঝতে হবে যে আসলে আপনি কারো কাছ থেকে মনে করেন যে ধরেন কমে যায় বলতে একটা বিষয় আছে যে অনেকে কিছু সফটওয়্যার ইউজ করতে পারেন যেটাকে বলা হয় যে অটো লাইক। অটো কত লাইক কেন? অটো লাইক সফটওয়্যারটা ইউজ করলে পরে দেখা যায় যে তখন অটোমেটিকলি কিছুদিন লাইক থাকে, আবার সেটা কমে যায়। বা আবার হচ্ছে আপনি কারো কাছ থেকে মনে করেন যে কোনো পার্সনের কাছ থেকে দেখা গেল যে আপনি বললেন যে ভাই আমার এতগুলো লাইক লাগবে এই সময়ের ভিতরে। এখন সেটা তো মনে করেন যে নট, তার সাথে পেইড ভার্সন আপনি ব্যাপারটা করলেন না, আপনি দেখা যাচ্ছে যে জি স্যার। করলেন যে কারো কাছে গিয়ে যে ভাই বললেন আমাকে এতগুলো বা কেউ আপনাকে বললো যে 10,000 লাইক দিবে আহ, এত টাকার বিনিময়ে। এখন সেই ক্ষেত্রে যেটা হতে হয় যে হয়তো সে আপনাকে লাইক দিল, পরবর্তীতে আবার সেই লাইক গুলোই হয়তো বা কমে যেতে পারে। আবার মূলত আপনার কন্টেন্টের উপরে নির্ভর করে, আবার হতে পারে যে ধরেন কেউ লাইক দিয়েছিল উম, এরকম হয়তো বা দেখা যাচ্ছে যে সে যেই ধরনের পেজ মনে করেছিল আপনার আপনার হয়তো বা যেই ধরনের পোস্ট দিয়েছেন সেটা হয়তো বা সে মনে করেনি যে এই ধরনের পেজ সেটা হবে। এখন অনেক দেখবেন যে বিভিন্ন ইউটিউবে দেখবেন যে থাম্বলাইন দেখা গেল যে বা হয়তো বা কোনো একটা নিউজ দেখবেন যে আপনারা এরকম একবার মনে হয় উদাহরণ দিয়েছিলেন যে আহ, অপূর্বর বাসায় চুরি হলো অপূর্বর বাসায়। এখন আপনি তো মনে করেন যে ঢুকে পড়লেন, ঢুকে কিন্তু আবার আপনি মনে করেন যে পরবর্তীতে ফেরত চলে ঢুকে দেখলেন যে না এটা তো আসলে ভেবেছিলেন যে রিয়েলি অপূর্বর বাসায় চুরি হয়েছে, কিন্তু দেখা গেল যে আসলে না, অপূর্বর বাসায় তো রিয়েলি চুরি হয় না, সেটা একটা কোনো নাটকের দৃশ্য। তখন আপনি মনে করেন যে আবার সেখান থেকে ব্যাক করে চলে আসলেন। বাট আপনার যেই টার্গেট বা যেই রিলেটেড আপনার প্রোডাক্ট সেটা যদি আপনি না দেন, বা যেই ধরনের কন্টেন্ট আপনি নর্মালি প্রডিউস করেন সেই ধরনের যদি আপনি কন্টেন্ট না দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা হয়তোবা প্রথমে আপনার কাভার ফটোটা দেখে বা পোস্ট দেখে অ্যাকশন লাইক দিবে, পরবর্তীতে আবার তারা চলে না এই পেজটা আমার আসলে দরকার নেই। অ্যাকচুয়ালি যে আপনি এতগুলো রেজাল্ট পেলেন যে আসলে কোন এইজের তারা আপনার ওভার ফলোয়ার্সের যেটা দেখলেন যে ঠিক আছে, আসলে কোন এইজের আপনার এখানে যেটা আমরা দেখলাম কোথায়, এই যে আমরা দেখলাম যে ভিউ প্রমোশনে কোন এইজের আমরা হচ্ছে গিয়ে অডিয়েন্সটা পাচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা এই যে এখানে দেখছি যে কোন ধরনের কন্টেন্টের লাইকটা বেশি হচ্ছে, ঠিক আছে, কোন ধরনের কন্টেন্ট লাইকটা বেশি হচ্ছে আমরা সেই ধরনের পোস্ট আবার দিব। দেখেন এইখানে এখানে খুবই কম, ঠিক আছে, এখানে খুবই কম, এখানে খুবই কম, এই ধরনের পোস্ট আপনি আর দিবেন না, এই পোস্ট ধরনের পোস্ট দিবেন না। আবার আপনি ধরেন এই একটা দুইটা তিনটা চারটা এগুলোতে যেরকম বেশি হয়েছে আপনি এই ধরনের পোস্ট আবার ক্রিয়েট করার চেষ্টা করবেন, এই ধরনের কন্টেন্ট আপনি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে।
তাহলে দেখবেন আপনার লাইক গুলো বাড়ছে। আমরা ছিলাম লাইক আনলাইকে, ঠিক আছে, এই যে দেখেন লাইক কমে গেছে। এখানে এই যে দেখেন আবার ছোট্ট করে আবার একটু দেওয়া আছে যে পেইড অর্গানিক, পেইড ভার্সনে কয়জন ফলোয়ার হয়েছে, যে একজন, ঠিক আছে। আবার পেইড ভার্সনে এই যে একটুখানি দেখবেন যে ডিপ ব্লু কালারটা একটুখানি ডিপ, এইটাতে শো করছে যে পেইড ফলোয়ার, আবার এটাতে ফলো করছে যে অর্গানিক ফলোয়ার, ঠিক আছে। On your page, where your page follows happen, the number of the time your page was followed broken down where it happened. আর কি কখন আপনার পেজে মনে করেন যে রিচটা এঙ্গেজটা কম হয়েছে, ঠিক আছে, সেই ব্যাপারগুলো দেখাচ্ছে যে আনক্যাটাগরাইজড ডেস্কটপ, ঠিক আছে, অ্যাডস এর মাধ্যমে মনে করেন যে ফলোগুলো সার্চ বা আদার্স, এখানে সেই নাম্বারগুলো দেখতে পারবেন। এখানে আসেন লাইকস, ঠিক আছে, এখানে একইভাবে সবগুলোই রিপোর্ট দিবে যে আসলে আলাদা আলাদা, ঠিক আছে, যে লাইকস শুধু আপনার পেজ লাইকের জন্য যে হিসাবটা দিয়েছে, ঠিক আছে, আনলাইক। রিচ, এখানে যে রিচের যেই ডাটাটা দিয়েছে, ডেইলি ডাটা কানেকশন স্পেসিফিক জোন, ঠিক আছে, the number of people who saw any of your post list once, this matrix is estimated. মিনিমাম মনে করেন যে রিস্কটা হচ্ছে যে মিনিমাম একবার আপনার এই পোস্টটা দেখেছে কেউ, সেটাকেই রিচ বলে। এখন রিচটা এস্টিমেটেড, আমার ধারণা অনুযায়ী মনে করেন যে যখন আপনার পেইড অ্যাড করতে যাবেন সেক্ষেত্রে হয়তো অনেকে জিজ্ঞেস করবে যে, অনেক বায়ার জিজ্ঞেস করতে পারে যে আসলে আমি $100 যদি খরচ করি সেক্ষেত্রে তুমি আমার কতগুলো লাইক আমি পাবো, বা এখন মনে করেন মানুষ অনেকভাবেই অনেকে চায়। এখন মনে করেন আপনার দেখবেন অনেক সময় যে লাল, নীল, হলুদ, সবুজ সব ধরনের প্রোডাক্ট আপনার কাছে আসে, কিন্তু মনে করেন যে কাস্টমার চেয়ে বসবে যে মনে করেন যে আপনার কাছে 10টা কালার থাকলে পরে বাকি 11 নম্বর কালারটাকে জিজ্ঞেস করবে অনেক সময় যে ভাই এই 11 নম্বর কালারটা কি আছে, সে ওই 10টা কালার বাদ দিয়ে 11, কিন্তু 10টাও মনে করেন যে আপনার প্রোডাক্ট কালেক্ট করতে আপনার অনেক কষ্ট হয়েছে, তারপরেও কাস্টমার এসে জিজ্ঞেস করবে ভাই 11 নম্বর কালারটা কি আছে। ব্যাপারটা এরকম আর কি। এখন আপনি যেই রিপোর্ট গুলো দিতে পারছেন যে আসলে এতগুলো রিচ হয় আপনার এত ডলার খরচ করার জন্য, ঠিক আছে। নর্মালি লাইকটা অনেক সময় শো করে না যে এত ডলার খরচ করলে আপনাকে এত লাইক দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এটা আমার যে ধারণা, এটা হচ্ছে এক একটা মার্কেটে এক এক রকম, বাট নর্মালি আমাদের দেশে যেটা হয় যে প্রায় 100 রিচের এগেনস্টে একটা করে লাইক আপনি কাউন্ট করতে পারেন, 100 থেকে 50 রিচ হলে পরে একটা করে লাইক হিসাব করতে পারেন। এটা আমার পার্সোনাল আর কি এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে। এখানে দেখা যায় যে অর্গানিক পেইড যেটা দেওয়া আছে আর পেইড অ্যাড, এখানে দেখেন যে পেইড অ্যাড হচ্ছে গিয়ে একটা অপশন, আবার এখানে হচ্ছে গিয়ে নিচের দিকে আসলে পরে নিচে হালকা কালার যেটা সেখানে দেখবেন যে অর্গানিক, আবার এই ডিপ কালারটা হচ্ছে গিয়ে পেইড, আবার নিচে হালকা কালার যেটা সেটা হচ্ছে গিয়ে অর্গানিক ভাবে কতগুলো রিচ হয়েছে সেটা দেখাচ্ছে। এখানে যে স্টোরি রিচের একটা অপশন দেখিয়েছিলাম যে আসলে স্টোরি রিচটা কি, ওখানে ওরকম কোনো রেজাল্ট আসলে তারা হয়নি দেখে, এঙ্গেজমেন্ট সেরকম হয়নি দেখে এখানে এই রেজাল্টটাও নেই। এখানে যে দেখেন একটা রিয়াকশন, ঠিক আছে, রিয়াকশন, কমেন্টস, শেয়ার এন্ড মোর। কমেন্টস কে কে আপনার বিষয়ে আর কি
কতজন কমেন্টস করেছে বা করে শেয়ার করেছে সেটার একটা রিপোর্ট। রিয়াকশনের কালারটা এরকম, আবার কমেন্টস এর কালারটা দেখা যাচ্ছে যে এরকম, শেয়ারের কালারটা এরকম, আদার কালার অন্যরকম। এখান থেকে আপনারা একটা ডাটা পাচ্ছেন যে আসলে এই যে জুন মাসে মনে করেন যে আমার পোস্টের লাইক কমেন্ট শেয়ার বেশি পেয়েছি। দেখি তাহলে জুন মাসে আমি কি ধরনের পোস্টগুলো দিয়েছিলাম, আবার ওই ধরনের আপনি হচ্ছে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি তাহলে আমার জুনের 5 তারিখে আমার অ্যাকশনটা মানুষ লাইক কমেন্ট শেয়ার কম হয়েছে, সেক্ষেত্রে আমি আবার মনে করেন যে ঠিক আছে এই ধরনের পোস্ট আমি তাহলে বা এই ধরনের কন্টেন্ট আমি আর ক্রিয়েট করব না। ঠিক আছে, যেটা আর কি বলছিলাম যে আসলে যে প্রোডাক্ট লঞ্চ করলে পরে হয়তো দেখা যাচ্ছে আপনি প্রোডাক্ট লঞ্চ করেছেন, মানুষ কোনটা বেশি গ্রহণ দিচ্ছে। ধরেন আপনি যারা আর কি হয়তো কোনো প্রোডাকশনের দিকে আছেন বা কোনো বিজনেসের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে দেখবেন যে ধরেন আপনি যদি মনে করেন 3 ধরনের প্রোডাক্ট মার্কেটে ফিজিক্যালিও হচ্ছে গিয়ে আপনি নামান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি সেটা অনলাইনে পোস্ট করেন সেখান থেকে আসলে আপনি অ্যানালাইজ করতে পারবেন যে না মানুষ এই প্রোডাক্টগুলোতে বেশি আগ্রহ হচ্ছে। তখন আপনি পরবর্তীতে মনে হয় 3 ধরনের মধ্যে মনে করেন যে এক ধরনের বা 2 ধরনের এক ধরনের প্রোডাক্ট বা আপনার কন্টেন্ট লাইক করেন, পছন্দ করছে না, তাহলে ওই ধরনের প্রোডাক্ট বা আপনি কন্টেন্ট আর আনবেন না বা কিনবেনও না, আর পোস্টও করবেন না। ঠিক আছে, যেই ধরনের মানুষের বেশি এঙ্গেজ হচ্ছে ওই ধরনের প্রোডাক্ট আবার নিয়ে আসতে পারছেন। এই যে এই অ্যানালাইসিসটা নর্মালি যদি কেউ ট্রেডিশনালি বিজনেস করে, এইটা কিন্তু তার বুঝতে মনে করেন যে 6 মাস লেগে যাবে কম করে হলে পারে যে আসলে আমি বারবার এই ধরনের প্রোডাক্ট গুলো আনতেছি, যে তাহলে কোন ধরনের প্রোডাক্ট বা আরো বেশি অনেক খরচ হবে। সেই ক্ষেত্রে নরমালি যদি আপনি অন্য কারো প্রোডাক্ট মনে করেন যদি সেল করেন বা আপনার বায়ারের প্রোডাক্ট যদি বায়ার হয়তো বা 3-4টা প্রোডাক্ট দিল, যে আপনার সেটার জন্য হয়তো বা আপনি তাকে বলতে পারবেন তোমার তো মনে করেন যে এই প্রোডাক্টটা একটু কম এঙ্গেজ হচ্ছে। অনেক সময় অনেক বাইরের দেশের বায়ারও মনে আমি যে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যারা ফ্রিল্যান্স করবেন তাদেরও যদি ফেসবুকের কোনো কাজও পান, এটা মনে করবেন না যে তারাই সব জানে। অনেক সময় আপনার বায়াররা কিন্তু হয়তো শুধু পেজ সম্পর্কে জানে, কিন্তু এত ডিটেলস হয়তো বা সব জানবে অনেকেই, কিন্তু অনেকেই কিন্তু জানবে না। সেক্ষেত্রে আপনার বায়ারের যদি এই জিনিসটা না জানা থাকে, তখন আপনি তাকে এই অ্যানালিসিসটা করে বলতে পারবেন যে দেখো তোমার প্রোডাক্ট কিন্তু এইটা বেশি মানুষ চলছে, তুমি এই প্রোডাক্টটা আবার আনতে পারো। আর তোমার কিন্তু এই প্রোডাক্টটা কম চলতেছে, তুমি এই প্রোডাক্টটা এই কন্টেন্টটা অফ করে দাও। ঠিক আছে, এটা কিন্তু আপনি তাকে মনে করেন যে সাজেস্ট করতে পারবেন। ঠিক আছে, বা ধরেন এই যে এখন অনলাইন বিজনেস বা অনলাইন কোনো কিছু একটা পর্যায়ে আমি একটা টপিকে বলেছিলাম যে ট্রেডিশনাল বিজনেসের থেকে হচ্ছে গিয়ে অনলাইন বিজনেস স্টার্ট, অনলাইনে কোনো কিছু শুরু করাটা খুব সহজ। শুরু করাটা খুব সহজ কিরকম, এই যে এখন হয়তো বা আপনারা হয়তো অনেকে আছে বিভিন্ন জায়গায় কোনো বিভিন্ন কাজে যুক্ত আছেন, আবার অনেকে আছেন কাজে যুক্ত নেই, স্টুডেন্ট হিসেবে আছেন। তো তারা মনে করেন যে যেটা করতে পারবেন এখন আপনার নিজের প্রোডাক্ট কেনা লাগবে না। ঠিক আছে, আপনি যদি মনে করেন আপনার পরিচিত কেউ থাকে যে কোনো ধরনের প্রোডাক্ট সে ফিজিক্যালি শুধু সেল করে কিন্তু অনলাইনে সেল করে, আপনি তার কাছে বলতে পারবেন ভাই আমি আপনার প্রোডাক্ট সেল করে দিতে পারবো। তখন আপনি মনে করেন যে তার কাছ থেকে কিছু ছবি নিয়ে ফেসবুকে আপলোড করে দিলেন। ঠিক আছে, আপলোড করে দিয়ে মনে করেন যে 4-5 দিন বা 10-12 দিন আপনি অ্যানালাইজ করতে পারলেন যে আসলে কোন ধরনের প্রোডাক্টটা এঙ্গেজ করতেছে বেশি। তখন আপনি তাকে সাজেস্ট করতে পারলেন যে ভাই আপনার ভাই হোক আর যেই হোক,
বড় ভাই হোক আর এলাকার ভাই হোক আর যে হোক, যে এই আপনার তো মনে করেন এই প্রোডাক্টটাতে বা আপনি মনে করেন কোনো বেশি এই প্রোডাক্টটাতে আপনার এঙ্গেজ হচ্ছে বেশি, বা অনেকেই দেখবেন যে হয়তো অনলাইনে বিভিন্ন জায়গায় হয়তো বা গ্রাফিক্সের কাজ করে, কিন্তু হয়তো বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, ঠিক আছে, তাকে আপনি বলতে পারবেন ভাই আমাকে কাজ দেন, আমি আপনার মনে করেন যে কাজ এনে দিতে পারবো। আপনি অনলাইনে কন্টেন্ট তৈরি করে বলতে পারলেন যে ওয়েব ডেভেলপমেন্ট করে দেওয়া হয়, এরপরে আপনার যেই ভাই ওয়েব ডেভেলপমেন্ট পারে তাকে বা গ্রাফিক ডিজাইন করে দেওয়া হয়, আপনি যে পরিচিত ভাই কাজ পারে তাকে বলতে পারেন যে ঠিক আছে ভাই আমি অনলাইনে আপনার এটা সেল করে দেবো। তখন কোন ধরনের ডিজাইনগুলো তারা আসলে পছন্দ করতেছে বা কোন ধরনের গ্রাফিক্সগুলো পছন্দ করতেছে, সেটা আপনি আসলে এখানে অ্যানালাইসিস করতে পারবেন। এরপরে রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন ধরনের রিঅ্যাকশন এখন আছে, যে লাইক এন্ড আদার ওয়ে পিপল রিঅ্যাক্ট টু ইয়োর পেজ পোস্ট। লাইক আছে, লাভ আছে, ওয়াও আছে, হাহা আছে, স্যাড আছে, অ্যাংরি আছে। এখন এই যে এখান থেকে আপনি দেখতে পারতেছেন যে আপনার পোস্টে কে কোন ধরনের রিঅ্যাক্ট দিচ্ছে, এটাও অ্যানালাইসিস করতে পারতেছেন, ঠিক আছে। হুম, এটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে আরেকটু বলি যে আহ, অনেকে আছেন মনে করেন যে এমনও আছেন যে তারা শুধু মনে করেন দেখা যায় যে বাইরের দেশে এমনও অনেকে আছেন যে ধরেন সে হয়তোবা খালি তার পেজে নিজের ছবি দেওয়ার জন্য আহ, তার হচ্ছে গিয়ে এক ধরনের, এদেরকে আসলে বলা হয় যে ইনফ্লুয়েন্সার। যারা নাটক করে বা যারা অভিনয় জগতে আছে এরা দেখবেন যে হয়তোবা তাদের কিন্তু আসলে যে প্রোডাক্ট সেল হবে এই টার্গেটে কিন্তু তারা মনে করেন তাদের নিজেদের ছবি দেয় না, অনেকে সেলফি দেন, ঠিক আছে। তাদের আসলে টার্গেটই থাকে যে মনে করেন যে আমার এখানে লাইক কত বেশি আসলো, লাইকের চাইতে আমার লাভ রিয়াক্ট বেশি আসলো না ওয়াও রিয়াক্ট বেশি আসলো। এই ধরনেরও কিছু আছে যে অনেকে আছে বাইরের দেশেতে জানবেন যে তারা হচ্ছে গিয়ে মনে করেন তার ব্লু প্লাগ প্লাগ করে আর কি, ব্লু কেটে ফেলছে, বা হচ্ছে গিয়ে মনে করেন 1 লাখ টাকা খরচ করেছে তার ফেসে সৌন্দর্য বাড়ানোর জন্য, যেটা হচ্ছে যে ফেসবুকে ছবি দিতে পারে, ফেসবুকে ছবি দিলে বেশি লাইক হয়, বেশি রিয়াকশন আসে। তো এরকম ধরনের যারা আছেন তারা মনে করেন যে এই অ্যানালাইসিস গুলো দেখবেন, ঠিক আছে, দেখে থাকে আর কি। আপনার কাস্টমারও যদি এরকম কেউ হয়ে থাকে তাহলে আপনি মনে করেন যে তাকে এই অ্যানালাইসিসটা দিতে পারবেন। বা হয়তোবা আপনাদের অনেকের ঠিক আছে হয়তোবা কারো ওয়াইফ আছে বা গার্লফ্রেন্ড আছে, তারাও মনে করেন যে তাদেরকে যদি এই অ্যানালাইসিসটা জানা না থাকে তারা দেখাতে পারবেন যে আসলে পেজে তোমার ছবি তুলে পরে এরকম রিয়াকশন আসছে বা তোমার পোস্টে এরকম রিয়াকশন আসছে নাকি। কি বলেন আপনারা? এরপরে আসে
রিচের কথা এর আগে যেটা বলছিলাম সেটা আর কি এখানে আবার দেখাচ্ছে যে আসলে এখানে দেখাচ্ছে টোটাল রিচের ব্যাপারটা, আর এখানে দেখাচ্ছিল যে আসলে আপনার পোস্ট রিচের ব্যাপারটা। পোস্ট রিচ আর এটা হচ্ছে আপনার পেজ রিচ, ঠিক আছে? পোস্ট রিচ আর পেজ রিচের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার পেজে যারা দেখবে আর হচ্ছে আপনার এক একটি পোস্ট যারা দেখবে তারা ওই যে। এরপর আসলে আমরা পেজ ভিউজ। আপনার পেজ ভিউ করেছে কারা? পেজ ভিউটা হচ্ছে the number of the times your page profile has been viewed by login and log out. এখানে দেখবেন যে দেখা যাচ্ছে যে নাম্বার অফ পিপল হু হ্যাভ ভিউড ইচ পেজ প্রোফাইল ট্যাব আর কি আপনার পেজের কোন অংশগুলো আহ, তারা আসলে দেখেছে একজন একজন করে, এখানে সেই নাম্বারটাই আসলে দেখাচ্ছে। আসলে টোটাল, ঠিক আছে? এখানে আদার হোম পেজ, ঠিক আছে? আপনার হোম পেজ বলতে বোঝাচ্ছে যেটা আপনার নিজের পেজ, ঠিক আছে? আপনার প্রোফাইল পেজ, পোস্ট, ফটোস, কমিউনিটি এবং আদার্স। তো বিভিন্ন সেকশন আছে, আপনার পোস্ট আছে, আপনার ফটো আছে, বা অফার দিচ্ছেন আপনি কোনো অফার সেকশন আছে, অফার সেকশন। সেই অফার সেকশন পেজের একটা সেকশন আছে, সেখানে আপনি অফার দিতে পারবেন। পেজের এখানে কি অফার সেকশনটা কি আছে নাকি আমি একটু দেখি। না, এখানে অফার সেকশনটা অ্যাড করা হয়নি। পরে দেখবো আবার এটা। তো টোটাল পেপার হু ভিউড, ঠিক আছে? টোটাল কতজন বাই সেকশন, এটা হচ্ছে গিয়ে ভিউ, টোটাল ভিউজ বাই সেকশন, বাই এজ অ্যান্ড জেন্ডার। পেজ ভিউ হচ্ছে আর কি কত বয়স থেকে কত, এটা তো এর আগেও দেখালাম। এখান থেকেও দেখতে পারবেন বাই কান্ট্রি। এই যে এখানে দেখেন হচ্ছে গিয়ে আপনি যেই আসলে সেটা আপনার বায়ার যদি ইউএস এর হয় ইউএস এর রেজাল্ট শো করবে, বাংলাদেশ এর ক্ষেত্রে হতে পারে বাংলাদেশ বাই সিটি। দেখি এখন বাই সিটিতে দেখেন দেখাচ্ছে হচ্ছে গিয়ে আপনার ঢাকা, চিটাগং। এরপরে দেখেন এখানে এখানে আর কোনো ই হয় নাই।
এঙ্গেজ হয়নি, তারপরেও দেখা যাচ্ছে কিছু হয়তো বা এঙ্গেজ হয়েছে। এটাই আর কি, হয়তো বা আপনি পোস্ট দিয়েছেন, যদি আপনি অর্গানিকলি ব্যাপারটা করে থাকেন, সেক্ষেত্রে আসলে আপনি, কারণ আপনি যখন পেইড ভার্সনে অ্যাড করবেন, তখন হয়তো বা আপনি সিলেক্ট করে দিচ্ছেন যে না, যে উম, আমি এই এলাকার, ঠিক আছে, সিলেক্ট করে দিচ্ছেন যে এই এলাকায় আমি আমার অডিয়েন্সটাকে টার্গেট করছি, তখন তো আপনার সেই এলাকা থেকেই বেশি পিপল রিচ হবে। কিন্তু নর্মালি যদি আপনি অর্গানিকলি মনে করেন পেজের লাইক করে আপনার সেল করতে চান, সেক্ষেত্রে যেটা হবে যে তখন তো আর আপনি জানবেন না যে আসলে কোন জায়গা থেকে আপনার অডিয়েন্সটা অ্যাড হতে পারে। বা মনে করেন আপনি প্রথমে হয়তো বা কিছু পোস্ট দিলেন, হয়তো আপনি চাচ্ছেন যে সামনে আপনি পেইড ভার্সনে কাজ করবেন, ঠিক আছে, যে আপনার প্রোডাক্ট নিয়ে হয়তো বা প্রমোশন করবেন, যেহেতু অর্গানিকলি আপনার সেল আসতেছে না, পেইড ভার্সনে সেল প্রোডাক্টের প্রমোশন করলে পরে সেল আসবে, সেক্ষেত্রে হয়তো বা আপনি 10-12টা পেজে একটি পোস্ট দিলেন, পোস্ট দেওয়ার ফলে আপনি মনে করেন যে একটা অ্যানালাইসিস বের করতে পারলেন, যে আচ্ছা অ্যানালাইসিসে আপনি এসে দেখলেন যে আপনার প্রোডাক্ট গুলোতে কোন বাংলাদেশেই যেহেতু এনগেজ হচ্ছে, বাংলাদেশের কোন জায়গায় এনগেজ হচ্ছে, ঢাকাতে চিটাগাংয়ে বেশি এনগেজ হচ্ছে, ঠিক আছে, তখন আপনি অর্গানিক থেকে একটা রেজাল্ট পেলেন। অর্গানিক থেকে রেজাল্ট পেয়ে আপনি মনে করেন যে দেখা যাচ্ছে যে আহ, এরপরে আপনি পেইড ভার্সনে অ্যাডে চলে গেলেন, ঠিক আছে। পেইড ভার্সন অ্যাডে গেলে পরে দেখেন যেটা হবে, তখন আপনি মনে করেন যে না, শুধু আপনার ঢাকা চিটাগাং নেই, আপনি হচ্ছে গিয়ে টাকা খরচ করে অ্যাড দিলেন বা ডলার খরচ করে অ্যাড দিলেন, কারণ আপনি এই অ্যানালাইসিসটা কিন্তু এখান থেকেই পাচ্ছেন, যেমন ঢাকা চিটাগাং থেকেই হচ্ছে কি আমার এঙ্গেজ হচ্ছে। আহ, কিন্তু এই জিনিসটাই যদি আপনি মনে করেন যে আপনি যদি কেউ কি এখানে মনে করেন মার্কেটিং এর সাথে কাজ করেন, মার্কেটিং এ কাজ করেন, এরকম কেউ আছেন? তা আমি আমার পেজের বিক্রি মার্কেটের রিভিউ দিই, তো কিভাবে এরিয়া সিলেক্ট করতে হয় এগুলো না, মোটামুটি আইডিয়া আছে। মার্কেটিং এ বলতে হচ্ছে, আমি বলেছি ফিজিক্যাল মার্কেটিং এর সাথে কেউ জড়িত আছেন এখানে? আহ, সেলস এ কাজ করেছেন বা করেন, বা কারো কোনো মনে করেন বিজনেস আছে, সেই ক্ষেত্রে কারো মার্কেটিং টিম আছে, এরকম? না স্যার, এমন অনেক ধরনের আমাদের। আচ্ছা, যাই হোক, সেই ক্ষেত্রে আমি একটু বলি, সেই ক্ষেত্রে এই যে এখানে যে আমরা অ্যানালাইসিসটা পেলাম, এখন আপনার যে প্রোডাক্ট, আপনি যদি বিজনেস করেন বা কেউ বড় বিজনেস, যদি বড় বিজনেস যদি মনে করেন কেউ করে যারা, বা আপনার বায়ারও যদি মনে করেন, ধরেন আহ, এমন কেউ কারোর সাথে আপনার পরিচয় হলো, সে হচ্ছে গিয়ে পরিচয় হলো বড় কারোর সাথে, বা আপনার পরিচিত এমন কেউ আছে, সে নতুন করে বিজনেস করতে চাচ্ছে, শুরু করতে যাচ্ছে, সে হচ্ছে গিয়ে পুরো টার্গেট হচ্ছে গিয়ে সে বিশাল ইনভেস্ট নিয়ে এসেছে আহ, কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য, সে হচ্ছে গিয়ে পুরো বাংলাদেশে মনে করেন যে প্রোডাক্ট সেল করবে। এখন সে হয়তো বা এমনি নিজে নিজে একটা অ্যানালাইসিস বের করেছে, আমি ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহী, কুমিল্লা সব জায়গায় কি করবো, একটু এক্সক্লুসিভ, হ্যাঁ, ক্লাসে, হ্যাঁ, ক্লাসে। আর আমি
একটা 15-20 মিনিট একটা ব্রেক দিলে মনে হয় ভালো হয়। কি একটা ব্রেক দিলে ভালো হয়? জি স্যার। আমরা তো ব্রেক তো 11টার দিকে নেওয়ার কথা। 11টা কি বেজে গেছে আপনাদের ওখানে? আমার ঘড়ি কি না, ওটা তো হয়তো একদিন বাদ দিয়েছে আমাদের। না স্যার, এখন এখন বাইরে একটু আচ্ছা বুঝে শুনে বেজে আছে এরকম। আচ্ছা আচ্ছা, আমি যেই কথাটা একটু বলছিলাম, জাস্ট এই কথাটা শেষ করেই আমরা ব্রেকে চলে যাব, ঠিক আছে? একটু জাস্ট 1 মিনিট আমাকে একটু করেন। সেক্ষেত্রে আর কি যেটা বলছিলাম যে ধরেন বড় কোনো ইনভেস্ট নিয়ে সে হচ্ছে গিয়ে কোনো প্রোডাক্ট নিয়ে ফিজিক্যালি মার্কেটিং করতে যাচ্ছে। এখন তার সাথে যদি মনে করেন আপনার পরিচয় থাকে, হ্যাঁ, আপনি হয়তো তাকে বলতে পারেন ঠিক আছে আপনি কোন কোন জায়গায় মার্কেটিং করবেন, বা ফিজিক্যালি আপনার প্রোডাক্ট টিম নেওয়াবেন, প্রোডাক্টের জন্য টিম নেওয়াবেন। সেক্ষেত্রে তো মনে করেন আপনাকে তো সেখানে সেখানে মানুষজন সেই প্রোডাক্ট নিবে কিনা, সেরকম কাস্টমার সেখানে আছে কিনা, সেটা তো আপনি বুঝতে হলে অনেক টাকা খরচ করতে হবে। আমি আপনাকে এই অ্যানালাইসিসটা বের করে দিতে পারি, ঠিক আছে? আপনার প্রোডাক্ট যদি তৈরি থাকে সেটার ছবি বা কোনো কিছু যদি আমাকে দেন, সেক্ষেত্রে মনে করেন যে আপনি হয়তো বা হয়তো সেই ক্ষেত্রে আপনি তার কাছে কিছু একটা সার্ভিস চার্জ নিতে পারেন, ঠিক আছে? তারপরেও আপনি নিজেরাও যদি মনে করেন কেউ বড় এরকম বিজনেস করতে চান যে পুরো বাংলাদেশ ব্যাপী, সেক্ষেত্রে হয়তো আপনি কয়েকটা প্রোডাক্ট হয়তো ফেসবুকে দিলেন, দেওয়ার পরে বা 10-12 দিন বা 1 মাসে 10-12 দিন হয়তো বা দেখলেন যে কয়েকটা পোস্ট দিয়ে, বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে আপনি কিন্তু এই অ্যানালাইসিসটা তখন বের করতে পারবেন যে না, এঙ্গেজ হচ্ছে কোথা থেকে, ঢাকা থেকে, আর শুধু চিটাগাং থেকে, এর বাইরে থেকে আর কেউ এঙ্গেজ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি একটা ডিসিশনে চলে আসতে পারেন যে ঠিক আছে আপনি নিজে যদি সেই বিজনেস করেন, আপনি সেই বিজনেস, বা আপনি যদি অনলাইনে, যেটা অর্গানিকলি হিসাবটা আমি দিয়েছিলাম একবার, যে অনলাইনেও ব্যাপারটা বিজনেস করতে চাইলে পরে যেটা হবে, আপনি কয়েকটা প্রোডাক্ট দিয়ে এরপরে মনে করেন পেইড ভার্সনে চলে গেলেন যে ঠিক আছে আমার শুধু ঢাকার চিটাগাং এ আমি শুধু ঢাকার চিটাগাংয়ে অ্যাড দিব। আর যদি আপনার মনে করেন দেখা যাচ্ছে যে ফিজিক্যাল যদি ব্যাপারটা প্রোডাক্ট নিয়ে আপনি নেবেন, সেক্ষেত্রে আপনি তাহলে সেই প্রোডাক্ট সেই টিমকে যদি ফিজিক্যাল এবং অনলাইন দুটাতেই করতে চাই, তাহলে আপনি তাকে পরামর্শ দিতে পারেন যে ঠিক আছে আপনার টিম তাহলে চিটাগাঙে দেন আর ঢাকাতে চালান, অন্য কোথাও দিন না, সেক্ষেত্রে আপনার লস হবে, কারণ সেখান থেকে মানুষ এঙ্গেজ কম হয়, ঠিক আছে? এই যে অ্যানালাইসিস গুলো আপনি ডিজিটালের কাছে পাচ্ছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, ঠিক আছে? এটা একটা ভালো একটু দাঁড়ান, ঠিক আছে? একটা দাঁড়ান। আচ্ছা, এখান থেকে কারো বোঝার জন্য আর কোনো কিছু আছে বলতে পারেন? স্যার, আমাদের সাথে প্রায় 20-25 মিনিটের মতো কারেন্ট ছিল আর কি। তার জন্য আমি বাইরে ছিলাম। আর বাইরে বলতে কি যে আপনি শুনতে পাইলেন যেহেতু ভিডিও দিবেন সেহেতু পরে দেখে নেবো। আর যদি অন্য কারো কথা থাকে তাহলে সমস্যা শুনতে পারে, মানে বলতে পারে। না স্যার, আমার কোনো প্রবলেম নেই। বাকিরা কি আছেন না বাকিরা নেই? স্যার আছি, সমস্যা নেই স্যার, আছি, দেখছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আসলে আমরা গুগলের এই যে ইনসাইট টুলটা আছে, সেটা থেকে আসলে বুঝতে পারলাম যে আমরা অ্যানালাইসিস কিভাবে করতে পারি বিভিন্নভাবে আমাদের অডিয়েন্সকে, ঠিক আছে?
এই আর কি বিষয়। তাহলে আমরা এখন একটা ব্রেকে যেতে পারি নাকি? আর বাকিরা খালি আপনারা দেখি কথা বলেন বা কিছু জিজ্ঞেস করেন শুধু ২-৩ জন। বাকিরা কি শুনছেন কিনা আমি একটু আওয়াজ বুঝতে পারতেছি না। আকবর হোসেন, আপনি কি আছেন? হ্যাঁ, আকবর হোসেন উনি মনে হয় আছেন। উনি হয়তো উনার মাইক্রোফোনটা মনে হয় পাশ থেকে অফ। আফজাল খান। হ্যাঁ, আমি কত মিনিট বলছিলেন? 15 মিনিট? হ্যাঁ, ১৫ মিনিট। আমরা একটা ১৫ মিনিটের ব্যাকে যাচ্ছে। আদনান আদনান খান আছে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে আপনার সেদিন। আচ্ছা, বুঝতে পারছি। আদনান খান মেসেজ দিয়েছেন, ওনার মাইক্রোফোনে একটু সমস্যা। ঠিক আছে। এটা এটা একটা অনলাইনে আরেকটা একটা অনলাইনে অনেক সুবিধা থাকলে পরেও কিছু সুবিধা অসুবিধাও আছে সব জায়গায়। দেখেন না, আমি আসলে বুঝতে পারতেছি না আপনারা কখন আসলে অনলাইনে আছেন নাকি নেই। ঠিক আছে? আপনারা আপনার কথা বুঝতে পারি নাই। আপনি হচ্ছে আচ্ছা, আপনারা সবাই ক্যামেরাটা কেউ একজন অন করেন তো। সাউন্ড অফ করে ক্যামেরা অন করবেন। কেউ একজন। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারতেছি যে আসলে আমরা সাউন্ড অফ করে ক্যামেরা চালিয়ে রাখতে পারি সব। এরপর থেকে আমরা এইভাবে ক্লাস করতে চাই নাকি কি বলেন? সবাই ক্যামেরা অন করে রাখবেন, আমরা হচ্ছে গিয়ে হ্যাঁ, ক্যামেরা অন করলে এটা মানে প্রবলেম নাই। মাঝে মাঝে যদি বাসার ভিতরে দেখি হয়তো আপনার ক্লাসটা করতে পারি মোবাইল দেখতে, কিন্তু ক্যামেরাটা অন হয়ে গেলে আমাদের বাসায় আমার রুমে লোক আছে। আচ্ছা, ঠিক আছে। এটা অবশ্য সুবিধা অসুবিধা দুটাই আছে। আমরা আসলে আপনার যখন প্রয়োজন পড়বে আমাদের বলবেন। হ্যাঁ, ওইটা আপনি হ্যাঁ, যখন বললেন যে সেটাই। তাহলে আমি আসলে আমার মাঝে 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 একটু দেখতে হবে। আপনি বলতে আমি থাকতে পারবো। মাঝে মাঝে আমরা আমরা একটু আপনাদেরকে দেখবো, ঠিক আছে, যে আসলে আপনারা ক্যামেরার পিছনে আছেন কিনা নাকি সবাই অন করে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমরা সবসময় ক্যামেরাটা অন রাখতে পারি যদি আমাদের কোনো পার্সোনাল প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে তখন ওই সমস্যা আমরা ক্যামেরাটা অফ করে রাখলে ভালো হয়। হ্যাঁ, এছাড়া ক্যামেরার উপর ক্লাসের মধ্যে থাকলে একটু বেটার হয়। কারণ অনলাইন ক্লাস করতে হয় তো। আচ্ছা, দেখা গেছে আমরা কিন্তু কয়েকদিন মোটামুটি রেসপন্স করি, আমরা বলি, কথা বলি। ছোট ছোট যদি একটু থাকা যায় তাহলে হয়তো আমি পার্সোনালি বলতে পারি যে আমার জন্য ভালো হয়। তো যেহেতু মাঝে মধ্যে আমার একটু বোরিং লাগে, এই না, কারণে কেমন জানি আর কি এই করতে পারি। বোঝা যাচ্ছে না যে আসলে আপনারা ক্যামেরার পিছনে আছেন বা নাই। জি জি। ব্যাপারটা আসলে কিরকম ফিজিক্যালি নর্মালি সামনাসামনি তো থাকলে পারে না। পাশে এই কয়জন এসেছেন, ঠিক আছে, আছেন। এখন সবাই ক্যামেরার পিছনে ইন করেও যদি না থাকেন, এটা একটা আরেকটা বিষয়। ঠিক আছে? না, আমরা মাঝে মাঝে মনে করেন যে একটু ক্যামেরা অন করে সবাই ফিজিক্যালি আসলে জানান দিব যে না, আমরা এক্সিস্ট আছি। ঠিক আছে? ঠিক আছে, আমরা স্যার, আমি তো ডেস্কটপে ইউজ করি, কিন্তু ডেস্কটপে আমার যে ক্যামেরার কোয়ালিটি মানে অনেক পুরোনো তো ওয়েবক্যাম, তো ওটা তো চেহারাই গুলো দেয়, এই যে দেখেন কিছুগুলো হয়েছে। আমি মোবাইলে আমি ডেস্কটপে যখন ইউজ করি যার ওদের মধ্যে না, ব্যাপার হচ্ছে ডেস্কটপে যে ইউজ করতেছি আমার ক্যামেরাটা অনেক মানে আমি এই ক্যামেরাটা 2003-4 সালের দিকে করছিলাম তো। তো তারপর থেকে ওটা ব্যবহার করে যাই, কিন্তু যখন স্যারের যে অনলাইনে ক্লাস করে দিয়েছে জয়েন হতে যাওয়া দেখি যে ক্যামেরাটা মানে চার জন্য কিন্তু এটা শুধু কানেক্ট করে রাখছি কিছুটা আসলে এটা তো ভিডিও দেওয়ার জন্য না, তো জন্য কথা বলতে পারছো। সমস্যা নেই, তারপরে আমি হয়তো চেষ্টা করবো সপ্তাহে দেখতে না, জানিতে। এটা আসলে অত জরুরি ব্যাপারটা তাও না। ঠিক আছে? আমি আরকি জাস্ট বললাম যে আসলে মাঝে মাঝে আমরা একটু একে অপরকে চেহারাটা দেখে রাখবো। কারণ একটু আপনারা নিজেরা সত্যি কথা বলতে তখন ক্লাসটা আরো বেশি প্রাণবন্ত মনে হয় যখন নাকি সবাই সবাই বসতেছি। হ্যাঁ, হ্যাঁ, এটাই। এই যে এখন আসলে মনে হচ্ছে যে আসলে ক্লাসটা অনেক প্রাণবন্ত। কিন্তু এমনিতে স্ক্রিন অফ করে রাখলে পরে ব্যাপারটা
আসলে কেমন জানি মনে হয় যে এইসব ঝিমানো ঝিমানো মনে হয় নাকি? আর জীবন জীবনে বলে আর দ্বিতীয়ত কথা হলো আমরা তো আপনি যখন কথা বলেন আমরা কিছু প্রোডাক্ট করতে হবে তখন মনে হবে যে আমরা কোনো ক্লাস আছে মনে হবে যে আপনার আমরা কোনো গভর্নমেন্টের কথা শুনি যে একজন বলতেছে সর্বরকম হয়ে যায় আমাদের আচ্ছা, আসলে সেটার জন্য আসলে মাঝে মাঝে আসলে আর কি একটু 10, 15, 20 মিনিট পর পর একটু বা আধা ঘন্টা পর পর আপনাদের ক্যামেরাটা অন করে আমরা একটু চেহারা দেখবো যে আপনারা আসলে কেমন ক্লাস করতেছেন বা কেমন বুঝতেছেন। ঠিক আছে, আপনারা সবাই কি ডেস্কটপেই তো ক্লাস করতেছেন নাকি? স্যার আমি আর কত সময় আজকে ক্লাসে থাকতে হবে বলতে বলতে গিরা তুমি কিছু সাবজেক্টে পারবেন না এখন আসে না মোবাইলে মোটামুটি চার প্রায় কাছাকাছি পরবর্তী শুরু করতে আছে আচ্ছা, আমার যত আর করি কারণ তাদের তেমন কিছু খারাপ হয়নি তার মোবাইলের কাজ আচ্ছা, আমি ডাটাগুলো ইউজ করতেছি তারপরে হচ্ছে মোবাইলটা মানে কাজ চলতেছে এটা সঠিক প্রজাতির মতো আছে এটা হচ্ছে আমাদের দেশের বড় সমস্যা অবহিত আছে এটা আবার কথা চিন্তা করছে আচ্ছা, ঠিক আছে, যাই হোক, সেক্ষেত্রে আমরা যে এখন একটা 15 মিনিটের ব্রেক দিব, সেক্ষেত্রে এই 15 মিনিটে আপনি আপনার মোবাইল চার্জ দিয়ে নেবেন। তার কিছু না দিয়ে কিছু করতে স্যার ল্যাপটপ ইউজ করতে পারতাম তখন তার মোবাইলে তো যেতে করতো না বা মোবাইলে চার্জ দিতে পারতাম আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আপনারা সবাই তো নারায়ণগঞ্জ থেকেই আর কি ক্লাস করতেছেন নাকি কেউ কেউ আবার অন্য কোথাও থাকেন? আমি বলি স্যার আমি রূপগঞ্জে থাকি রূপগঞ্জে রূপগঞ্জ। আমার স্যার রূপগঞ্জ তারা বলছে তারা তারা আপনি কোথায় থাকে তারা দুর্বল করায় আচ্ছা আচ্ছা, পুরো আপনি তারা দুধ কাছে আছে দুর্বল করায় আপনি আপনার ওইখানে যে ওয়ালতলা ফেসবুকে সড়ক অ্যাড আছে ওটার হননি? পাশে ছোট্ট একটা দোকান আছে চুয়ান ডিজিটাল স্টুডিও ওইটাতে আসতে পারবে আর ওই দোকান আমি যে কোনো দাবি দেখা করবো আচ্ছা, ঠিক আছে, আমি লিংক দিয়ে দিব আপনাদেরকে পরে, ফেসবুকের লিংক দিয়ে দেবো। ঠিক আছে, আমরা এখন একটা ব্রেকে যাই, ঠিক আছে, আমরা আসবো আবার ওকে 15 মিনিট পরে। আচ্ছা, ঠিক আছে। স্যার